হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সলিউশন তোমাদের জন্য কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা 2025 প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হয়ে গিয়েছে তোমাদের 21 তারিখে, 21শে ডিসেম্বর। তার ম্যাথস এবং রিজনিংয়ের যে কোশ্চেন্সগুলো ছিল 60 কোশ্চেন্স আই থিঙ্ক, তার ডিটেলড ভিডিও সলিউশন। ঠিক আছে, একটু লেট হলো, পরীক্ষার দিন দিতে পারিনি ডিউ টু সাম রিজনস। তো আজকে আমি এটা সলিউশনস তোমাদেরকে প্রোভাইড করছি। ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেকটা সলিউশনকে বোঝার চেষ্টা করো। অ্যান্সার কি তোমরা অলরেডি অনেক পেয়ে গেছো অনেক চ্যানেলে, বাট একটু যারা আমাকে ফলো করো, আমার ওয়ে অফ মেথড ভালো লাগে, তারাই ভিডিওটাকে দেখো। ঠিক আছে, কিছু না কিছু নতুন হয়তো তোমরা শিখতেও পারবে। চলো দেখে নিই কোশ্চেন কী কী ছিল। তো প্রথমে আমি ম্যাথমেটিক্সের কোশ্চেন্সগুলোকে করিয়ে নিচ্ছি, তারপরে আমি রিজনিংয়ের কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, অ্যাজ ইট ইজ কোশ্চেন পেপারে যেরকমভাবে নাম্বারিং করা ছিল, আমি একটা কোশ্চেন পেপার থেকে তুলে এখানে নিয়েছি। আমরা এগুলো এবার বুঝি। দেখো, কোশ্চেন নাম্বার 2 ছিল, কোন সেট জানি না, যেগুলো তোমরা পাঠিয়েছিলে সেখান থেকেই নেওয়া হয়েছে। বলছে দুজন স্ত্রীলোক এবং 3জন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে। ওই কাজটি 4জন স্ত্রীলোক আর 6জন বালক কত ঘন্টা শেষ করবে? টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। ঠিক আছে, M1D1 রিলেটেড কোশ্চেন। তো আমরা কিভাবে করে এটাকে করি? এইভাবে করে করি। স্ত্রীলোক মানে ওমেন, তো 2জন ওমেন অথবা 3জন বালক, বা বলেছে, বা 3জন বয়, এরা কাজটাকে 48 ঘন্টা করতে পারে। এরা করলেও 48 ঘন্টা লাগবে, এরা করলেও 48। এবং এই যে কাজটা, এটাই কিন্তু হচ্ছে টোটাল কাজ। এদের কাজ বা এদের কাজ, যেটাই বলো, টোটাল কাজ। ক্লিয়ার? এবার এখান থেকে আমি রেশিও বের করব। W/M যদি বয় যদি আমি বের করি, তাহলে কি আসবে? 48 48 কাটা 3, এদিকে 3/2। অর্থাৎ একজন মহিলার একদিনের কাজ এবং একজন পুরুষের একদিনের কাজ, একজন মহিলার একদিনের কাজ এবং একজন বালকের একদিনের কাজ আমরা পেয়ে গেলাম। টোটাল কাজ কি হবে? দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট করো। বয়ের মান 2 পুট করো, 2 3 6, 6 ইন্টু 48, এটাই রাখো, গুণ করার প্রয়োজন নেই, কারণ কাটাকাটি যাবে লাস্টে। এবার বলছে এই পরিমাণ কাজটাকেই যদি 4জন স্ত্রীলোক আর 6জন বালক করে, তাহলে কত ঘন্টায় শেষ হবে? 4জন স্ত্রীলোক আর 6জন বালক মিলে 1 ঘন্টায় কতটা কাজ করে? একজন মহিলা করে 3 ইউনিট, 4জন মিলে করবে 12, একজন বয় করে 2, 6জন মিলে 12। তার মানে 24 ইউনিট করে কাজ হচ্ছে প্রত্যেক ঘন্টাতে। আর টোটাল কাজ আছে এতটা, তাহলে কতক্ষণ সময় লাগবে? 24 2 48, 2 6 12, 12 ঘন্টা টাইম কিন্তু লাগবে এখানটায়। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়, এবং x-5 এর হোল স্কোয়ার প্লাস x-y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, y এর মান কত? দুটি সংখ্যার, দুটি ব্র্যাকেট বলতে পারো, বা দুটো সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, দুটো সংখ্যা, অর্থাৎ x-5 একটা সংখ্যা, x-y আরেকটা সংখ্যা, দুটো সংখ্যার স্কোয়ার করে যোগ করছো, তোমার 0 চলে আসছে, কখন পসিবল? এটা তখনই পসিবল যখন এই ভিতরের সংখ্যাগুলো প্রত্যেকে 0, অর্থাৎ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 0 হবে, অন্য কোনো রকম ভাবে হবে না। কেন? কারণ ভিতরের সংখ্যাটা যদি নেগেটিভও থাকে, দেখো দুটো স্কোয়ার আছে, তো স্কোয়ার যখন করছো পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টোটালটার ভ্যালু পজিটিভে আসবে, এটাও পজিটিভ। আর দুটো পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যার যোগফল 0 তো আসবে না। সেটা একমাত্র পসিবল যদি এই দুটো 0 হয়, অর্থাৎ x-5ও 0 হয়, আর কি হয়? x-y এর মান 0 হয়। তো এখান থেকে আমি পাচ্ছি x ইজ ইকুয়াল টু 5, আর এখান থেকে আমি x ইজ ইকুয়াল টু y। তার মানে বেসিক্যালি x আর y দুটোরই মান 5 করে, ঠিক সমান হয়ে গেল এখান থেকে। তো y এর মান কত? তো y এর মান কিন্তু আমার 5। ঠিক আছে, তো y এর যেটা ভ্যালু চলে আসবে এখান থেকে, y এর ভ্যালু হয়ে যাবে আমাদের কাছে 5। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখা যাক কি হয় পরের কোশ্চেন। 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো। মিশ্রণের যে গড় মূল্য কত? সিম্পল, নর্মাল ভাবে করো। কিরকম? 25 টাকা রেট, 42 লিটার দুধ। ঠিক আছে, তো টোটাল কত হবে? কস্ট প্রাইস টোটাল বের করো। টোটাল ক্রয় মূল্য কত? 25 ইন্টু 2 50, হাতে থাকলো 5, 25 4 100, 105। ঠিক আছে, এটা। এবং 40 টাকা লিটারের 28, তাহলে কত হচ্ছে? 40 ইন্টু এটা গুণ করি, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11। এটা টোটাল ক্রয় মূল্য আমার হয়ে গেল 0, 5 আর 2 7, 11 আর 10 21, 2170। এই 2170কে আমাকে অ্যাভারেজ বের করতে বলেছে। তো আমি কি করব? অ্যাভারেজ বা গড় যদি বের করতে যাই,
বলেছে টোটাল দাম হচ্ছে 2170 টাকা। আর টোটাল কত কেজি আছে? টোটাল আছে 42 লিটার আছে আর 28 লিটার আছে, মানে 40, 20, 60 আর 270 লিটার আছে। ভাগ দিলে অ্যাভারেজ প্রাইস পার লিটার বেরোবে। 7 দিয়ে এটা কাটলাম, 7 3 21, 7 1 7, 31, 31 টাকা। এটাকে করার কি অন্য কোনো প্রসেস আছে? চাইলে পরে তুমি বের করতে পারো অ্যালিগেশন রুল প্রয়োগ করে। মিক্সচারের যে চ্যাপ্টারটা আমরা করি অ্যালিগেশন, তো সেই রুল প্রয়োগ করে তোমরা বের করতে পারবে। কিভাবে? বলবে যে একটা রেট হচ্ছে কি বলছে 25 টাকা করে, আরেকটার রেট হচ্ছে 40 টাকা করে। এই 25 টাকার যে আইটেমটা সেটা কতটা আছে? 42 লিটার আছে এবং এটা আছে 28 লিটার। রেশিওটা হচ্ছে 7, 14 3 42, 14 2 28, 3:2। আমি এই দুটোর যে বিয়োগ ফল, 40 আর 25-এর বিয়োগ ফল কত হয় স্যার? 15। এই 15কে আমি 3:2 রেশিওতে যদি ডিভাইড করি, কত কত হবে বলবে স্যার? 3 আর 2 5-এর মান হয় 15, 1-এর মান 3, 3 3 9 আর 3 2 6, 9 আর 6 যোগ করলে 15, 9 আর 6 যোগ করলে 15, অর্থাৎ এইটাতে ডিস্ট্রিবিউট করে আমি এখানে লিখবো 9 আর 6। ঠিক আছে, এবার এই মিডিলের যে ভ্যালুটা সেটা কি হবে বলো তো? 25-এর থেকে বড় বা 40-এর থেকে ছোট। তো সেটাতে 40 থেকে তুমি 9 বাদ করে দিতে পারো, বাদ করলে বলতে পারো 31, বা তুমি 25 থেকে 6 বাড়িয়ে লিখতে পারো, তাও 31। এইটাই হচ্ছে সেই মাঝখানের ভ্যালুটা, অর্থাৎ অ্যাভারেজ প্রাইসটা, গড় মূল্যটা কার? প্রতি লিটারের। তো সেটা আমাদের অ্যান্সার চলে আসলো। বাট আমি বলবো যাদের এটা প্র্যাকটিস থাকে তারা করো, নাহলে নর্মালভাবে করবে, এগুলো পরীক্ষার জন্য অত ভাবতে হবে না। ইজিলি ছোট ছোট বেসিক নিয়মগুলোতে অ্যান্সার করে নিতে পারো। যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল হয় 62.5 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল মানে কি বলতো? অর্ধ পরিসীমা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এটা অ্যালজেব্রার কোশ্চেন, আমি করিয়েছি এর আগে তোমাদের। কর্ণের দৈর্ঘ্য, আমি যদি বলি যে এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এক্স, প্রস্থটা ওয়াই, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় কি বলতো? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। সেটা আমাকে দেওয়া আছে 10। তো এখান থেকে আমি বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দুপাশে স্কোয়ার করে দিলে 100। ওকে, সেকেন্ড জিনিস দেওয়া আছে আমাকে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 62.5। তো তুমি এই দুটো জিনিস পেলে, আর তোমাকে বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান, অর্থাৎ ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তো দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই। তো আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি মানগুলোকে পুট করা যায়, এটার মান হচ্ছে 100, আর এটা 62.5 ইন্টু 2, মানে 6 দুনা 120, 2 দুনা 4 144, 145, মানে হচ্ছে 245। ওকে, সো এক্স প্লাস ওয়াই এর মান হবে এখান থেকে, এক সেকেন্ড যারাও, 245, 62, 7 দুনা 120, সরি 224, এখানে ভুল করেছি আমি, এটা 225 হবে, 62 দুনা 124 হয়, তাহলে এটা 225 হয়ে যাবে, 225। তো বর্গমূল হয়ে যাবে 225-এর, অর্থাৎ 15 আসবে এখান থেকে অ্যান্সার। তো এটাই আমাকে বের করতে দিয়েছিল, 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখা যাক। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে মান নির্ণয় করো। কি বলেছে? মান নির্ণয় করো কার? এইটার। 4⁻1/3 ইন্টু এই যে 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ভাগ 9⁻1/4। সবগুলো 2 বা 3-এরই পাওয়ারে আছে। 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, তো এটা হয়ে যাবে 2⁻2/3 ইন্টু, এখানে যে দেখো ভাগটা মানে কি, ভাগকে গুণ করলে উল্টে যায়, সেটা আমরা পরে আসছি, নিচে চলে আসবে সেটা বেসিক্যালি। এটা হচ্ছে 2⁻1/3, ব্র্যাকেট রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে 3⁻1/2, মানে 3⁻1/2, আর 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, তো এটা হয়ে যাবে 3⁻2/4, যেটাকে কাটাকাটি করলে হাফ হয়ে যায়। একটা স্টেপ জাম্প করে দিলাম, ঠিক। তো আমি দেখো 3⁻½ 3⁻½ কাটাই চলে গেল। এবার সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, যখন এরকম থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 2⁻3, 2/3 আর 1/3 যোগ হবে, এটা হয়ে যাবে 3/3, 3/3 মানে হচ্ছে 1, অর্থাৎ 2। তাহলে এটার অ্যান্সার কত? 2 পাওয়া গেল। ঠিক আছে, আই থিঙ্ক আমার এখানে তোমরা এটা ঢাকা পড়ে গেছে, আমি আমাকে একটু ছোট্ট করে নিই সাইড দিকে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এটা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট দেখো, পরেরটাতে আসছি, 22 নম্বরে। কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তবে দ্রব্যটার প্রকৃত মূল্য কত ছিল? নর্মালি যদি তুমি ভাবো যে প্রকৃত মূল্য ছিল স্যার 100 টাকা, প্রথমে 20% আমি কমিয়ে দিলাম, তার মানে 80 হয়ে গেল,
তারপরে তুমি আবার 25% কমে দিলে, 25% মানে কি 4/1 20, 25% মানে 20 কমে গেল এখান থেকে, কিন্তু তার মানে 60-তে গিয়ে দাঁড়ালো 20 কমে গেলে। তার মানে দ্রব্যটার বর্তমান মূল্য দেওয়া আছে এটা, ঠিক আছে, প্রকৃত মূল্য কত, তার মানে বর্তমান মূল্য যেটা বলেছে যে 45 টাকা, যেটা বললো বর্তমান মূল্য, দ্যাট মিনস 45 রুপিস। 60 এর ভ্যালু যদি 45 রুপিস হয় তো 100 এর ভ্যালু কত? তো 20 3-এ 60 আর 20 পাচ্ছে 100, 3 15-তে 45, তো 15 5-এ 75। সো এটা আমাদের কিন্তু এখান থেকে উত্তর 75 এবং উত্তর। ঠিক, আরো কি রকম ভাবে, এটা তো এইভাবে করে করালাম, এটাকেই একটু আলাদা রকম ভাবেও তোমরা অ্যাপ্রোচ করতে পারো, যে স্যার ভগ্নাংশে কনভার্ট করে যদি কেউ করতে চাও, 20% মানে 1/5 আর 25% মানে হচ্ছে 1/4, খুব একটা ভ্যারিয়েশন হবে না, বাট একটু ভালো লাগতে পারে। যে প্রথমে 20% কমানো হয়েছে, পরে আবার 25% কমানো হয়েছে, তার মানে কি করা হয়েছে, প্রথমে স্যার 5 থেকে 1 কমিয়ে 4 করা হয়েছে, সেকেন্ড টাইমে সেটা 4 থেকে 1 কমিয়ে 3 করা হয়েছে। তো 5 4-এ 20 আর 4 3-এ 12, অর্থাৎ বেসিক্যালি 20 থেকে 12 বা 4 দিয়ে করো, 4 5-এ 20, 4 3 12, 5 থেকে 3 কাটাকাটি করলাম, 5 থেকে 3, তো 5 থেকে 3 হলো, 3-এর ভ্যালু দেওয়া আছে আমার কাছে 45, তো 5-এর ভ্যালু কত, 3 15-তে 15 5-এ 75। যেমন ভাবে ইচ্ছা তুমি অ্যাপ্রোচ করতে পারো। কোন সংখ্যার 10% 1280 এর 12.5% সমান, কোন সংখ্যার 10% 1280 এর 12.5% সাথে সমান, সেই সংখ্যাটা কত, কোন সংখ্যার? তো সেই সংখ্যাটা যদি x হয়, x এর 10%, 10%, 10%ই রাখি, x এর 10% ইজ ইকুয়াল টু 1280 এর 12.5%, মানে 12 দুনা 24 আর একে 25/2%। কেন পার্সেন্টকে পার্সেন্ট রাখলাম, কারণ দুপাশেই পার্সেন্ট আছে তো কাটা যাবে, একটা জিরো কাটা যাবে, 2 6 12, 2 4 8, তাহলে x এর ভ্যালু কি হচ্ছে, 25 4-এ 100, শূন্য থাকলো 10, 25 6-এ 150 আর 10-এ হলো 160, 1600। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বললো, বলছে কোন টিভি সেটের মুদ্রিত মূল্য মানে ধার্য মূল্য হচ্ছে 18,500 টাকা, যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেয় তো ওই সেটটা কত টাকায় পাওয়া যাবে? তো দাম ছিল 18,500, প্রথমে 20%-এর ডিসকাউন্ট দিল, তো 20 কমে গেলে 100-র মধ্যে 20 কমলে 80 পড়ে থাকলো, এর উপরে আবার 5%-এর ডিসকাউন্ট দিল, মানে 100-এর মধ্যে 5 কমে 95 থাকলো, এটাই হবে আলটিমেটলি দাম। তো তুমি এখানে দেখো দুটো জিরো কেটে দিলে, একটা জিরো কাটলে, 5 2-এ 10 কাটলে, 5 19-এ 95 কাটলে, 2 4-এ 8 কাটলে, এবার তোমাকে করতে হবে ভাই গুণ। তো 4 5-এ 20, শূন্য হাতে থাকলো 2, 4 8-এ 32, 2-এ 34 থাকলো 3, 4 1-এ 4 আর 3-এ 7 ইন্টু 19 শূন্য। এবার 19 4-এ হয় 76, 6 থাকলো 7, 19 7-এ 133 আর 7-এ হচ্ছে 140, 14060। এটা আমাদের তো একটা ভাই সরলীকরণ বা সিম্পলিফিকেশন দেওয়া আছে, ইউ হ্যাভ টু সলভ দিস। দেখো কিভাবে করে করবে, 18 ভাগ এইটা। তো আমাদের প্রথমে কিসের কাজ করতে হয়, সবার প্রথমে ব্র্যাকেটের মধ্যে এর আছে, তো আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এবং এর কাজ করব। তো এটা গুণ হবে, মানে 6 দুনা 12 হবে, 12 থেকে 4 বাদ দিয়ে দিলে আমার এই ব্র্যাকেটের মধ্যে 8 পড়ে থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ আমি বললাম 18 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার পড়ে থাকলো 8 ইন্টু, এবার এখানে 6 থেকে 3 ব্র্যাকেট যেহেতু আছে, আগে হবে 6 থেকে 3 গেলে 3, 3-এর সাথে 5 আগে গুণ হবে, কারণ মাঝখানে গুণ চিহ্ন নেই, মানে এর আছে, তো 6 থেকে 3 বাদ দিলাম 3, 3 5-এ 15, এটা হয়ে গেল আমার 15। ওকে, 18 ভাগ ব্র্যাকেটের মধ্যে 8 ইন্টু 15। এবার কি হয়, ভাগের কাজ আগে হয়, তাহলে এটা হবে 18 ভাগ 8 আর ইন্টু হয়ে যাবে 15, তাই না? তো 2 4-এ 8 আর 2 নং 18, 15 9 কত, 135 ডিভাইডেড বাই 4, 135/4। একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের, একটি ট্রেন আছে তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগে কোনো স্থানে 7 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় সেখানে পৌঁছতো? তো এখানে গল্প বলা হচ্ছে গতিবেগের, এখানে গল্প বলা হচ্ছে গতিবেগের। অরিজিনাল গতিবেগ যদি 7 হয় তো ট্রেনটা যাচ্ছে 4 এর গতিবেগে, 4-এর জায়গায় 7-এর জায়গায় 4 গতিবেগে। আর আমরা জানি গতিবেগের যে রেশিও হয় কোন একটা জায়গায় পৌঁছতে, ডিস্টেন্স সেম থাকলে টাইমটা যে লাগবে তার রেশিওটা উল্টো হয়, অর্থাৎ 7/4 হবে। ওকে, তো কতক্ষণে পৌঁছায়, 14 ঘন্টা, অর্থাৎ এই 7-এর মান হচ্ছে 14 ঘন্টা, তাহলে 1-এর মান 2 ঘন্টা, 1-এর মান 2 ঘন্টা হলে 4-এর মান 8 ঘন্টা। তাহলে বলছে যদি ট্রেনটা নিজের গতিতে চলতো কত ঘন্টায় পৌঁছাতো, তাহলে ট্রেনটা নিজের গতিতে চললে কিন্তু 8 ঘন্টায় পৌঁছাতো। একটি ট্রেন তার গতিবেগের 4/7 ভাগ গতিবেগে কোনো জায়গায় পৌঁছায়, কোশ্চেনটা বুঝতে হবে। যদি বলতো যে একটা ট্রেন তার নিজস্ব গতিবেগের 7 ভাগের 4 ভাগ কম গতিবেগে
তাহলে পরে এই যে কাজটা করেছে যে বিয়োগ করে 3, তাহলে আমি 3 নিতাম। ইংরেজিতে যদি বলি ইফ এ ট্রেন ট্রাভেলস, ঠিক আছে, 4 মানে 4 কম, এটা কম বোঝাতে হতো, লেস দেন বলতে হতো, ঠিক আছে। 4/7 লেস দেন ইজ অ্যাকচুয়াল গতিবেগ, লেস দেন, তাহলে পর আলাদা। আর যেখানে বলতো যদি যা ট্রেন ট্রাভেলস অ্যাট 4/7 অফ ইট স্পিড, অ্যাকচুয়াল স্পিড, তার মানে অ্যাকচুয়াল স্পিড 7 কিন্তু যাচ্ছে 4-এ, তাহলে এখানে ক্যালকুলেশন ওটা দিয়েই হবে, 7-এর মান এটা হলে 4-এর মান এটা, তো অ্যাকচুয়াল স্পিডে গেলে ওর টাইম কিন্তু 8 ঘন্টা লাগবে এখান থেকে। নেক্সট দেখো 6954p যদি 11 দ্বারা বিভাজ্য হয়, যেখানে p একটা সংখ্যা, তাহলে p এর মান কত হবে? 11 দ্বারা ডিভিজিবিলিটি, ঠিক আছে, আই থিঙ্ক পেরেছো, খুবই ইজি জিনিস এটা। তো P596 এগুলো আছে। 11 ডিভিজিবিলিটি নিয়ম কি? অড প্লেস যে পজিশনগুলো আছে সেগুলোর সমষ্টি করো, মানে p প্লাস 5 প্লাস 6 করো, 11 প্লাস p করো, আর বাকি এই দুটো 9 আর 4 13, এই দুটো যে বিয়োগ ফল, সেই বিয়োগ ফলের ডিফারেন্সটা কত হয়? 0 আসতে হবে, নাহলে 11 গুণিতক আসতে হবে, কারণ এখানে 11 দ্বারা বিভাজ্য বলেই দেওয়া আছে। তো আমি দেখতে পাচ্ছি যদি এটা স্যার 2 হয়, p এর মান যদি 2 হয়, তাহলে 11 আর 2 13, 13 থেকে বাদ দিলে 13, 0 অর্থাৎ 11 দিয়ে ডিভিজিবল, তার মানে p এর মান 2 হবে, মিনিমাম মান এখান থেকে বলতে যদি পারো, তাহলে p এর মান 2। উপরে কি হবে না হবে আমাদের দরকার নেই, কারণ অপশনসগুলো যদি দেখি 2 আছে, তো 2 হবে এখান থেকে অ্যান্সার। আচ্ছা, তাও চেক করি যে আর কোনো কি হতে পারে। দেখো 0 হলো অথবা 11 তো হবেই না, কারণ p এর মান আচ্ছা p এর মান 0 হতে পারে। p এর মান যদি 0 হয় এখানটায়, তাহলে পরও হতে পারে কি হবে কি না হবে না, p এর মান 0 হলে 11 মাইনাস হচ্ছে না। আরেকটা কেস হতে পারে যদি 11 এখানে আসতে লাগে বিয়োগ করে, তাহলে 2 হলো তো 0 হয়ে গেল, কিন্তু তারপরে 11 এর মাল্টিপল কি হয়? 11 হয়। তার মানে যদি এখানে তোমার 24 হয়ে যেত, তাহলে বাদ দিলে হতো, বাট সেটা তো পসিবল না যে 24 হয়ে যাবে, এখানে অত বড় হবেই না। ম্যাক্সিমাম p এর মান 9 হতে পারে, তো ওই জন্য p এর মান 2 আসবে, এটা হচ্ছে উত্তর। কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে, কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ যদি 240 টাকা হয়, ওই টাকার পরিমাণ কত? 5% বার্ষিক সরল সুদের হার, 6 বছরে টোটাল কত হবে? 5 6 30% সুদ, তো 30% এর ভ্যালু বলছে 240 টাকা, তাহলে 100% এর ভ্যালু কত? কিতনা আয়া? 800 রুপিস, ঠিক না? 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, শিক্ষকের বয়স যুক্ত হয়। আমার তো সব চেনা চেনা কোশ্চেন লাগছে, আমি মনে হচ্ছে 500 সামথিং কোশ্চেন দিয়েছিলাম, অনেকগুলো সেম টাইপ অফ কোশ্চেন আছে। আর রিজনিং এরও আই থিঙ্ক অনেকগুলো দেখলাম মোটামুটি একই ধরনেরই কোশ্চেন আছে, কারণ ঘুরে ফিরে টাইপগুলো করাই ম্যাটার। কখনো বলিনি আমি, অন্যান্য অনেকে বলে যে 100টা সবগুলো এখান থেকে কমন পাওয়া যাচ্ছে, সেটা বলি না, বাট আমি বলি তোমাদেরকে যে টাইপগুলো এমনভাবে প্র্যাকটিস করে যাও যাতে পরে তোমার সেই টাইপ রিলেটেড মানে নতুন না মনে হয় যে এই কোশ্চেনটার টাইপটা আমি আগে প্র্যাকটিস করিনি, আমার কাছে অজানা। সেই জন্য চাকরি পরীক্ষাগুলো সবসময় টাইপ হিসাব করে কী কী টাইপের কোশ্চেন হতে পারে সেভাবে প্র্যাকটিস করে যাওয়াটা বা নিজেকে সেভাবে প্রিপেয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট আর কি। রিজনিংয়ের সামথিং 140 কোশ্চেন দিয়েছিলাম, আই থিঙ্ক অনেকের হেল্প হয়েছে, যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশনটা জানিয়ে দিয়ে পারবো। সো 5 জন ছাত্রের গড় বয়স 9 বছর, ঠিক। টোটাল কত হয়ে গেল তাহলে স্যার? 5 নং 45 বছর। এখানে তুমি শিক্ষকের বয়সকে অ্যাড করে দিলে, এটা হলো নতুন বয়স সবার। এখন কতজন? 6 জন হয়ে গেছে শিক্ষককে নিলে, এটা হচ্ছে নতুন গড়, সেই গড়টা হয় 16। তার মানে এক্স এর মান কি হবে? 16 6 96, 96 থেকে 45 বাদ দাও 51। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস কি বলেছিলাম, ঠিক আছে, কত হয়ে গেল? 16 হয়ে গেল। আগে কত ছিল? আগে ছিল 9 বছর স্যার, এখন হয়ে গেল 16 বছর গড়। তাহলে গড়টা কত বাড়লো? গড় বাড়লো 7 করে, 7 করে গড় বাড়লো। এখনকার এই 7 করে গড় যে এক্সট্রা, সেটা কত জনের? 6 জনের। তাহলে 6 জনের 7 করে মানে 6 7 42, 42। আর আগেকার গড় কত ছিল? 9, 42 আর 9 অ্যাড করে দাও 51, তাও হবে। 15 মিটার ও 8 মিটার, 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট, 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গাকার ক্ষেত্রফলের বা ক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার? তো এর বাহু 15 করে, তাহলে এর পরিসীমা কত হবে? আচ্ছা, ক্ষেত্রফল কত হবে? 15 স্কোয়ার মানে 225, আর 8 স্কোয়ার 64, 289। তাহলে তার বর্গমূল করলে 17 হবে বাহুর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য হবে? নতুন বর্গক্ষেত্রটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 17 হয়, তাহলে তার পরিসীমা কি হবে? 17 × 4 অর্থাৎ 68, ঠিক আছে।
একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপর x:y অনুপাতে তৈরি করা। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপো দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপোর অনুপাত 1:1 হবে? তাহলে একটা মিশ্র ধাতু বা একটা সংকর ধাতু আছে, যার মধ্যে কি মুকুট, অ্যালয় মুকুট আছে সোনা রূপা দিয়ে তৈরি। তো গোল্ড আর সিলভার যদি আমি বলি তাহলে x:y রেশিওতে আছে। ওই মিশ্র ধাতুর থেকে আমি কত অংশকে আমি তুলে নিয়ে তার পরিবর্তে রূপা ঢালবো যাতে সোনার রূপার অনুপাত 1:1 হয়। ভালো কোশ্চেন। তো এটা এক্স দিয়ে দিয়েছে, ফর্মুলাটা বেসিক্যালি দেওয়া আছে। তো অনেক এটা ফর্মুলা হিসাবে মুখস্থ করে গিয়ে তুমি পুট করে দিতে পারো, বাট আমরা যদি ফর্মুলা না করি তো ফর্মুলাটা কিভাবে বের করে নেওয়া যাবে তার কোনো প্রবলেম নেই যদি কনসেপ্ট জানা থাকে। এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মনে করো না এখান থেকে পি পরিমাণ তুমি তুলেছো, কত তুলেছো? পি তুলেছো। পি পরিমাণ মিক্সচার তুলে তুমি পি পরিমাণই ওর মধ্যে কি অ্যাড করবে? সিলভার অ্যাড করবে, ঠিক আছে, রূপা অ্যাড করবে। তুলবে মিক্সচারটা আর অ্যাড করবে রূপো। এবার যখন তুমি পি পরিমাণ মিক্সচার তুলে নিলে তো যেটা পড়ে থাকলো তার মধ্যে রেশিওর কোনো চেঞ্জ হয় না। আমি অনেকবার করিয়েছি, x:y থাকে তো x:y থাকবে, শুধু পরিমাণটা কমে যাবে। কিন্তু এবার যখন এর মধ্যে আমি সিলভারটা অ্যাড করব তখন সিলভারের পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু গোল্ডের পরিমাণ সেম থাকবে। তো এবার বলছে এই রেশিওটা 1:1 হয়। তা আমি বলতে পারি যে স্যার গোল্ড তো চেঞ্জ হবে না, গোল্ড তো এক্সই থাকবে। আবার বলছেন 1:1 থাকবে, তার মানে নিশ্চয়ই x:x বলতে পারি আমি। x:x মানে 1:1। তার মানে আমি অ্যাড করলাম কতটা, নতুন রূপো কতটা হয়ে গেল? x পরিমাণ, আর আগে রূপো কত ছিল? y পরিমাণ। তার মানে রূপো অ্যাড করছি কত? x - y পরিমাণ। অর্থাৎ আমি x - y পরিমাণ যেটা p বলেছিলাম সেটাই p এর ভ্যালু, x - y পরিমাণ রূপো অ্যাড করা হচ্ছে এর মধ্যে। তার মানে যতটা রূপো অ্যাড করছি মিক্সচারটাও তো ততটাই পরিমাণই তুলেছিলাম। তাহলে আমি x - y পরিমাণ মিক্সচার তুলেছিলাম। আর টোটাল মিক্সচারের পরিমাণ কত? টোটাল মিক্সচার কোনটা? মানে আগেকারটা বলতে পারো তোলার আগে, অথবা বলতে পারো ফাইনালিতে। ফাইনাল মিক্সচার এবং আগেকার যে পরিমাণটা কিন্তু আলাদা না, সেম। এখানে তুমি বলতে পারো তাহলে স্যার নিচে x+y করে দিই। x+y হবে না, কেন? কারণ আমার মেইন দেখতে হবে আলটিমেটলি কত ছিল। এখান থেকে তুলে, এটা তো রেশিও বোঝাচ্ছে, কোয়ান্টিটি যদি বোঝাতে চাই তাহলে আমি সবসময় এখানটা না ফাইনালটাই করব, অথবা যে পার্টটা এখানে তুমি তুলেছো সেটা একেবারে এখানে অ্যাড ফ্যাড করার ব্যাপার থাকবে, তো ওগুলোতে যেও না। তোমরা ধরে নেবে লাস্টেরটা, একদম লাস্টের পার্টটা কি দাঁড়াচ্ছে সেটাই টোটাল মিক্সচার। প্রথমেও তাই ছিল, লাস্টেই ছিল, শুধু কি হচ্ছে ভিতরের যে পার্টিকুলারগুলো মিশ্রণে সেগুলো হেরফের হয়েছে। তো সেটা হচ্ছে 2x পরিমাণ, ঠিক আছে। তো x - y ডিভাইডেড বাই 2x পরিমাণ হবে এখানটার অ্যান্সার। যে এতটা পার্ট মানে 2x এর মধ্যে আমি x - y তুলে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো পরেরটাতে কি বলছে। বলছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। কি বলছে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তো 7:2 আর পরে হবে, খুবই ইজি দিয়েছে 8:3। একের ডিফারেন্স, তো ডিফারেন্সগুলো সেম আছে। আর এটাই হচ্ছে 5 বছর পরের ঘটনা। একের মান 5 বছর, পিতার বর্তমান বয়স বলছে 7, তাহলে 5 × 7 = 35 বছর। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত লাভের হার। দেখো সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন, আমি অনেকবার করাই না, মনে হয় যে এত ইজি স্যার কেন করাচ্ছেন। দেখো ইজি আছে কিনা, তো এগুলো 10-এর জায়গায় 11, মানে 10%, দেখলে বুঝে যাবে যে 10%। কারণ 10 টাকা 1 টাকার প্রফিট, তো 1 টাকা বাই 10 × 100%, 10% প্রফিট। সময় কত কম লাগবে। এই ধরনের কোশ্চেন করেছিলাম যে তোমাদেরকে অ্যালজেব্রাতে যে a³ - b³ এটা ফর্মুলা, a³ - b³ বাই a³ + b³ এর ফর্মুলা আছে। বলে স্যার कैसे करेंगे अभी a³ - b³ বাই a³ + b³ এর ফর্মুলা, ঠিক না? তো তুমি সেভাবেও করতে পারো, তুমি নর্মাল ভাবেও করতে পারো। দেখো যদি নিচে এমন কিছু থাকতো কাটাকাটি যাওয়ার তো ইজি ছিল, বাট এখানে তোমাকে a³ - b³ এর ফর্মুলা ফেলতে হবে, আবার নিচে a³ + b³ এর ফর্মুলা ফেলতে হবে, দিয়ে একটু ছোট হবে, কিউবের জায়গা হয়তো স্কোয়ার হয়ে যাবে, বাট দরকার নেই। 8-এর কিউব তো তুমি জানো। দেখো প্রথম কথা দেখো, খুবই ইজি জিনিস বলছি। তুমি যদি এখানে পয়েন্ট আছে না, তো পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে 1/10। তো 10-এর কিউব বেরোবে কিনা? 10-এর কিউব বেরোবে, নিচে 10-এর কিউব আসবে। এখানেও পয়েন্ট আছে, তাহলে নিচে 10-এর কিউব আসবে, এখানেও 10-এর কিউব, 10-এর কিউব, তো ওগুলো কাটাই চলে যাচ্ছে। অর্থাৎ পয়েন্টগুলো আলটিমেটলি লাস্টে কমন নিলে, মানে 1/10 কিউব যদি কমন নিয়ে নিই উপর থেকে, 1/10 কিউব যদি কমন নিয়ে নিই নিচের থেকে, কাটাকাটি চলে যাবে। অর্থাৎ এই জিনিসটাকে শুধু 8-এর কিউব - 4-এর কিউব লেখা যেতে পারে, বা 8-এর কিউব + 4-এর কিউবও লেখা যেতে পারে, ঠিক আছে। এবার তুমি যদি এখান থেকে
অনেকে ক্যালকুলেট করতে পারো, দেখো আমি ডাইরেক্ট ক্যালকুলেট করে দেখে দেবো তোমাদের। তুমি 4-এর কিউবও কমন নিয়ে নাও, 4-এর কিউব কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 2-এর কিউব, 4 2 8, 8-এর কিউব -1, আর এখানে পড়ে থাকবে 4-এর কিউব কমন নিলে 2-এর কিউব +1, এটাও কাটা গেল। 2-এর কিউব কত হয় 8, 8-এর থেকে 1 বাদ দিলে 7, আর 8 + 1 9। আচ্ছা লাগা? তো এইভাবে করতে পারো। তুমি নর্মাল ভাবে করতে পারো, 8-এর কিউব হয় 512 স্যার, 4-এর কিউব হয় 64, ডিভাইডেড বাই 512 প্লাস 64, তাহলে এটা কত হবে? 4-এর পরে 8 12, ওখান থেকে 1, 6 রেখে 7, 7-এর পরে 4 11, 448, আর 4 আর 2 না 6, 51 আর 6 57। এবার ফের কাটাকাটি করতে হবে। ওকে, 4 আর 1 4, 4 4 16, 4 4 16, 16 7 112, 16 9 144। তো যেভাবে তোমার মনে হয় খুশি, জैसा मन करे कर दो সলিউশন। আচ্ছা করে দিও। তো এবিসি একটি ত্রিভুজের ট্রায়াঙ্গেল, অ্যাডভান্স ম্যাথ দিয়েছে, ভালো, খুবই ভালো, দরকার এরকম দেওয়ার মাঝে মাঝে। এবিসি একটা ত্রিভুজের বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু, একটা ত্রিভুজ আছে এবিসি, কোন একটা ত্রিভুজ নিলাম আমি এবিসি। সো এই এবিসি ত্রিভুজের বিসি সিএ আর এবি এর মধ্যবিন্দুগুলো, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। ওকে, মধ্যবিন্দু দেওয়া আছে। বলছে বিই ও ডিএফ, বিই আর ডিএফ, এক সেকেন্ড, বিই আর ডিএফ, ওকে এরকম, বিই ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে, এবং সিএফ ও ডিই এবং সিএফ, সি থেকে নিয়ে এফ যদি অ্যাড করি, সিএফ আর ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? এই যে এক্স থেকে ওয়াই, ভেরি গুড কোশ্চেন, এক্স আর ওয়াই এর দৈর্ঘ্য কত হবে? ওকে, খুবই ভালো কনসেপ্ট ইউজ হয়েছে, যারা ভালো করে ত্রিভুজ চ্যাপ্টারটা পড়েছো বুঝতে পারবে। দেখো কি বলছে, আমি প্রথম কথা বলি একটা জিনিস তোমাদেরকে, পয়েন্ট এখানে থিওরেম, যে কোনো একটা ত্রিভুজে যদি দুটো বাহুর মধ্যবিন্দুকে আমি যুক্ত করা যায়, এটা একটা থিওরেম বা উপপাদ্য। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, অর্থাৎ এটা এর সমান্তরালও হবে এবং অর্ধেক। অর্থাৎ এখানে যদি আমি বলি তোমাকে এফ, এটাকে যুক্ত করলাম আমি এই জিনিসটাকে, ইএফ কে। সো ইএফ হচ্ছে কি, ই মধ্যবিন্দু এফ মধ্যবিন্দু, তাহলে ইএফ, তাহলে আমি যদি বলি এরকম করে যে ইএফ, ই অ্যান্ড এফ, সেটা হচ্ছে বিসি এর অর্ধেক, এটা মাথায় রাখবে। এটা আমার বিসি ছিল, তাহলে ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক, প্রথম কথা। সিমিলারলি আমি কি পেলাম? ইএফ ইজ ইকুয়াল টু, ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, সেকেন্ড জিনিস, এই যে এফ ডিএফ, এটাও কি মধ্যমা। এইভাবে দেখো, আমি আবার একই জিনিস, ছবি, যতগুলো ছবি দরকার আমি আমাদের রাখি বোঝাচ্ছি। এই যে পার্টটা ডিএফ, এটাও মধ্যমা, ঠিক। তাহলে এটা যদি মধ্যমা হয়, তাহলে এইটা মধ্যমা মানে মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ হয়, তাহলে এটা কি এর অর্ধেক এবং সমান্তরাল। এবার এখান থেকে যে তুমি এই লাইনটা টেনেছো, অর্থাৎ কি করেছো বলো তো, বিপরীত শীর্ষবিন্দু থেকে পয়েন্টে একদম মধ্যবিন্দু, এটাকে কি বলা হয়? মধ্যমা বলে। তো এই মধ্যমা যখন টানলে তখন কি করবে? মধ্যমা কি করে, এটাকেও যেহেতু দুভাগে সমানভাবে ভাগ করবে, আর এটা ঠিক এর সমান্তরাল, তো এটাকেও ঠিক দুটো সমানভাবে ভাগ করবে, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল। অর্থাৎ বলতে পারি আমি এখানে এটা 1, তো এটা 1, অর্থাৎ 1:1 রেশিওতে। একই ঘটনা এদিকে ঘটবে 1:1 রেশিওতে। তাহলে এটাও দেখা যাচ্ছে যে স্যার এটা 1:1 1:1 রেশিওতে যখন আছে, তার মানে এই মাঝের যে এই লাইনটা যেটা আমি জয়েন করেছি, এই যে লাইনটা আমি যদি এখান থেকে বলি তোমাদের, এখানটায় ছবিটা নিয়ে, এই যে লাইনটা, এই লাইনটাও স্যার হচ্ছে এই যে মাঝখানের ত্রিভুজটা হচ্ছে তার যে মধ্যবিন্দুগুলো, অর্থাৎ মনে করে এটাকে পি, এটাকে কিউ নাম দাও, দুটো বাহুর তার সেই দুটোর যোগ করা লাইন। যোগ করা যদি লাইন হয়, তাহলে এটা কি হবে? এই ঘটনাটা কি ঘটবে? এটা কার? এর অর্ধেক এবং সমান্তরাল হবে। অর্থাৎ পি কিউ হয়ে যাবে আবার হাফ অফ, এই যে যেটা ছিল আর কি এখানটায় কি ছিল, এফই, সরি এটা এফই হবে, এটা এফই। ওকে, হাফ অফ এফই হয়ে যাবে, বা ইএফ হয়ে যাবে, হাফ অফ ইএফ হবে। আবার আমি ইএফ মানে দেখেছিলাম হাফ অফ বিসি হয়, তাহলে ইএফ এর জায়গায় আমি আবার হাফ অফ বিসি পুট করি, তার মানে 1/4 বিসি, তার মানে 1/4 বিসি, অর্থাৎ এক্স ওয়াই, যেটাকে আমি পি কিউ নাম দিয়েছি, অ্যাকচুয়ালি ওরা এক্স ওয়াই বলে দিয়েছে, এখানে দেওয়াই ছিল এক্স ওয়াই, তো এটা এক্স ওয়াই বলা যাক। সো এই এক্স ওয়াই সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/4 অফ বিসি। নেক্সট দেখো পরে কোশ্চেন, যদি পরপর ছাড় দেওয়া হয় 20%, 10% ও 5%, তার সমতুল্য ছাড় কত? যখনই তিনটে দেওয়া থাকে তখন আমি বলেছিলাম ভগ্নাংশে কনভার্ট করে করলো বেশি ইজি হবে। 20% মানে 1/5, 10% 1/10, 5% 1/20। দেন তুমি এরকম লিখবে যে স্যার 5-এ 1-এর ডিসকাউন্ট মানে 4, 10-এ 1-এর ডিসকাউন্ট মানে 10 থেকে 9, আর 20-তে 1-এর ডিসকাউন্ট মানে 20 থেকে 19। কোনাকুনি এরকম কোনো কাটা যাচ্ছে কিনা দেখবো, শুধু উপর নিচে কাটবো না, বাকি
আমরা কোনাকুনি কাটা যাচ্ছে কিনা, সাইড বাই সাইড কোরকম কাটা যাচ্ছে কিনা কাটবে। 2 দুনা 4, 2 5 10, আর কোনো রকম ভাবে আর কাটবে 2 1 2, 2 10 20। তো আমার হলো 5 5 25, 10 250, আর 19 9 9 9 81 1 9 171। তো 250 থেকে 171 মানে একের পরে 9 10, আর 17 1 18 79, একের পরে 9 10 17 18 2 20 79। সরি একটু দেখিনি আরেকবার, ভুল হচ্ছে নাকি। একের পরে 9 10, 1 আসলো তো 8, 8-এর পরে 7 15। ঠিক আছে চলো। তো 79 এর ডিসকাউন্ট হচ্ছে 250 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত সেটাই ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ছাড় হবে। তো আমার 0 0 কাটতে পারি, 5 5 25, 5 দুনা 10, 2 নং 18 8 থাকলো 1 2 7 14 রেখে 15, 158/5, যেটাকে তুমি 5 3 15 আর 5 1 5.6, 31.6 তোমার সমাল ছাড়। ঠিক আছে, সমতুল্য ছাড়, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটা কত? কি বলছে? কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30। তো কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ হচ্ছে 30। তো সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 30 4 120। ওকে, যদি এবিসিডি একটা সামান্তরিক হয় এবং বি হচ্ছে প্যারালালোগ্রাম হয়, কি বলছে? যদি এবিসিডি হয় একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক এবং আমাদের এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক বা প্যারালালোগ্রাম এবং কোণ বি 60 ডিগ্রি, তাহলে কোণ এ কত? আচ্ছা, কোণ এ কি হয়ে যাবে ভাই? সামান্তরিকের এই যে কোণগুলো, সেই কোণ দুটোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এই কোণের এবং এই কোণের সমষ্টি 180। বিপরীত কোণ সমান হয় আর এই কোণ দুটোর সমষ্টি 180, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট দেখি পরের কোশ্চেনে কি আছে। দেখো পরের কোশ্চেন আমাদের আবার চলে আসলো এইখানে, আমি চলে যাই এইখানে। কি বলছে? এইটার আনুমানিক মান কত? আনুমানিক মান বের করতে হবে, অর্থাৎ 65 পাওয়ারে 1/3 ইন্টু অ্যাপ্রক্সিমেশন। ব্যাংকিং এর কোশ্চেন ঢুকে দিয়েছে, খুবই ভালো কথা। চলো ইজি খুবই। 65কে তোমরা 2 টু দি পাওয়ার 3 আছে, তো এমন কিছু ভ্যালু ধরো যাকে তুমি দেখতে পারো। 64 নাও, 65কে 64 নিয়ে তার পাওয়ারে 1/3 লেখো, তাহলে কি লাভ হবে বুঝতে পারবে। 63.93কে আমি 24 লিখতে পারি 23.93কে, আর 31.04কে 31। তো এটা হবে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 5 বা 4 কিউব। 4 4 16, 4 64। তো 4 কিউব করলে 3 3 কাটা চলে যাবে, আমি 4 পেয়ে যাবো। 4 ইন্টু 24 মাইনাস 31, তাহলে 24 4 96, তার থেকে 31 বাদ। 1-এর পরে 5 6 আর 3-এর পরে 6 9 65, তাহলে এটা হচ্ছে একদম চলে আসলো অ্যান্সার। এ এবং বি এর মাসিক গড় আয়, এ আর বি এর কি বলেছে? মাসিক গড় আয় কত? 7,000 টাকা। বি আর সি এর গড় আয় এত, সি আর এর মাসিক গড় আয় এত, বি প্রতি মাসে কত আয় করে? এরকম কোশ্চেন করেছি আমি আগে গড়ের চ্যাপ্টারের থেকে। তো এ আর বি এর মাসিক গড় আয় 7,000 হলে দুজনের মিলে মোট হবে 14,000 টাকা টোটাল। গড় দায়িত্ব ছিল বি আর সি এর 6,000, তাহলে টোটাল হবে 12,000। 2 দিয়ে গুণ। সি আর এর হবে 65 দুনা 13,000 টাকা। সবগুলোকে যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 14 আর 12-তে 26 আর 10-এ 36 আর 3-এ হচ্ছে 39। সো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে চলে আসবে, এটা হচ্ছে 2 1 কে 2, 1 গেল, 2 নং 18, 2 5 10, 19,500 টাকা। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মোট আয়, মাসিক আয়। এবার আমাকে বি এর আয় শুধু বলেছে, তো আমি এর থেকে যদি এ আর সি এর আয় যেটা ছিল, কত ছিল? 13,000 টাকা বাদ করে দিই, তাহলে কি হবে? এ আর সি কাটা, বি এর আমি মাসিক আয় পেয়ে যাবো 13 আর 6 19, 6,500 টাকা। নেক্সট দেখো, প্রদত্ত ক্রম অনুসারে নিম্নের ভগ্নাংশগুলির পরবর্তী ভগ্নাংশ কোনটি হবে? আই থিঙ্ক এটা রিজনিং এর কোশ্চেন একটা, বাট ম্যাথে চলে এসছে, বা ম্যাথেও রাখতে পারো। সিরিজের কোশ্চেন একটা পরপর, এটা কোনো একটা প্যাটার্নে চলছে আর কি। তো এখানে আমরা 1 3 5 7 দেখছি, তার মানে বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7, তাহলে এরপর একটা 9। মৌলিক সংখ্যা কিন্তু নেই, কারণ 1 আছে, 1 মৌলিক না। তাহলে 1 3 5 7, 2 9 তো থাকতো, তো 1 3 5 7, 7-এর পরে আসবে 9। 2 4 8 16, কি হচ্ছে দেখো? ডবল হচ্ছে। 2 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16 দুনা 32, বা বলতে পারো 2 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, তো 9/32। x প্লাস 2 দ্বারা যদি একটি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা এত বিভাজ্য হয়, তাহলে k এর মান কত? তো কোনো একটা ফাংশন, অর্থাৎ x প্লাস মাইনাস a বা x প্লাস a শুধু বলি এখানে, এই ক্ষেত্রে x প্লাস a দিয়ে যদি কোনো একটা সংখ্যামালা f অফ x কে ভাগ দেওয়া যায়,
ঠিক আছে, ডিভিজিবল হয়ে যায় কমপ্লিটলি, বিভাজ্য বলছে ডিভিজিবল, তাহলে এখানে এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এফ অফ এক্স প্লাস এ আছে, তো এফ অফ মাইনাস এ, এক্স এর জায়গায় মাইনাস এ পুট করতে হবে বেসিক্যালি। এখান থেকে এটা ইজ ইকুয়াল টু 0 করলে এক্স এর মান মাইনাস এ আসে, এক্স এর পরিবর্তে মাইনাস এ পুট করলে এই ইকুয়েশনটার এটার ভ্যালু 0 আসা চাই, যেহেতু এটা ডিভিজিবল। তাহলে আমি এক্স এর মান এখানে আমাদের হিসাবে কত, এক্স প্লাস 2 ছিল, তাহলে এক্স এর মান -2, সো -2 এখানে পুট করব, তো এই ভ্যালুটা 0 হওয়া চাই, মানে হবে আর কি, কন্ডিশন সেটা বলছে। তাহলে -2 এর কিউব 6 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কে এর মান ক্যালকুলেট করে বের করতে পারি। এটা হবে -8, -2 এর স্কোয়ার 4, 4 6 24 প্লাস 24 -8 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সো কি দাঁড়ালো, -8 আর -8 -16, তো এখান থেকে চলে গেলে 8 হচ্ছে, অর্থাৎ কে এর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, বা কে এর মান হবে -8। ওকে, কে এর মান কি আসবে, -8 চলে আসবে। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে, একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। এটা হচ্ছে 15 আর একে 16/15, অর্থাৎ এটা আসলে 2/5 ভাগ 16/15, সেটাকে তাহলে গুণ করলে 15/16 হয়ে যাবে, -1/4। এই -2/3টাকে আমি এপারে নিয়ে চলে আসি, তাহলে এদিকে শুধু আমার কোশ্চেন মার্ক থাকছে, ওটার মান আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এবার আমি এটাকে লসাগু করে দিই, তাহলে আমি নিলাম 24, 8 3 24, তাহলে 3 3 9, 4 6 24, 6 1 6, 3 8 24, 8 2 16, 16 আর 9 25, 25 থেকে 6 চলে গেলে হবে 19/24। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে। 20 জন মানুষ 15 দিনে একটা জমি চাষ করতে পারে। ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে? 20 জন মানুষ 15 দিন একটা জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে? সো 20 men ক্যান ডু আ ওয়ার্ক ইন 15 days। সেম কাজটাই 30 জন কত দিনে করবে? তো 30 দিয়ে কাটলে এটাকে 0, 3 পাচ্ছে 15, 10 দিন। এক্স এর মান 10। কোন সংখ্যার 2/5 অংশ 169 এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটা 3 গুণ হয়। কোন সংখ্যার 2/5 অংশ 169 এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটার 3 গুণ হয়, সংখ্যাটি কত? তো 3x এর থেকে এটাকে ওপারে নিয়ে গিয়ে বাদ করে দাও, তাহলে হবে 3x - 2x/5, 5 3 15 থেকে 2 চলে গেলে 13x/5, 13 13 তে 169, x এর মান 13 পাচ্ছে 65। যদি কোনো ত্রিভুজের পরিসীমা পেরিমিটার 52 একক হয়, কি বলছে? পরিসীমা হয় 52 একক, তবে ওই ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে প্রতিটা মানে কি, সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, প্রতিটি ত্রিভুজের কোন ত্রিভুজের পরিসীমা 52 একক হয়। আচ্ছা ঠিক আছে, এটা একটু আলাদা। দেখো, পরিসীমা মানে কি, সাম অফ সাইডস, a প্লাস বি প্লাস সি, 3টে বাহু আছে, a প্লাস বি প্লাস সি, সেটা হচ্ছে 52। এবার আমাকে বলছে ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত একক হবে। দেখো, বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 18 থেকে কম হবে। তো সাপোজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 18 থেকে কম করে হয়, আমাদের ত্রিভুজ গঠনের শর্ত কি? দেখো, তিনটা মধ্যে কথা কিছু না, পরিসীমা 52 মানে কি, তিনটা বাহুকে যোগ করলে আমার 52 আসতে হবে। 18 থেকে যদি নিচে হয় তো 17, ম্যাক্সিমাম কি হতে পারে? 17 17 করে হতে পারে। তো 17 3 তো 51 হয়ে যাচ্ছে, 51 হচ্ছে, হবে না, তাই না? 18 তো কোনোটা ছুতেই পারতেছে না, সবগুলো ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি আমি, তাও হবে না। 26 থেকে কম মানে 25 করে নিয়ে নিই, তাহলে 25 3 75, মানে যাই হোক, মানে পসিবিলিটি তো আছে একটা, কোনোটা সবগুলো যে 25 হবে তার কোনো মানে নেই, কোনোটা কম কোনোটা বেশি হতে পারে, এটা পসিবিলিটি একটা আছে। এটা 24 কম আছে মানে 23, ঠিক আছে, তো এটাও আমার একটা চান্স আছে যে 23 3 69, আর এটা 19 3 57। ওকে, এইভাবে প্রথমটা তো হচ্ছে না, কিন্তু যদি পরের গুলো তোমরা এমনি নর্মালি এরকম ভাবতে যাও, তাহলে কিন্তু দেখবে যে কনফিউশন চলে আসবে। তো এটা আমরা কি দিয়ে করবো? থিওরি দিয়ে করবো, মানে ম্যাথমেটিক্যালি করবো। কিভাবে করে? এইটা তো একটা আমরা জানি, এবং আরেকটা শর্ত আছে, যে কোনো ত্রিভুজ গঠনের শর্ত। সেই ত্রিভুজ গঠনের শর্ত কি হচ্ছে? ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3 নাম্বার বাহুর থেকে বড় হয়, বা বলতে পারো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বাকি দুটো বাহুর যে দৈর্ঘ্যের থেকে ছোট হয়। সেটা তুমি এ দিয়ে বলো, বি দিয়ে বলো, সি দিয়ে বলো, যেখানে যেটাকে রাখো কোনো যায় আসে না, বাট ত্রিভুজের তিনটেই হয় আর কি, এ লেস দেন বি প্লাস সি, বি লেস দেন সি প্লাস এ, এবং সি লেস দেন এ প্লাস বি। আমি একটা নিলাম যে এ লেস দেন বি প্লাস সি, এটা একটা শর্ত।
এবার গল্প দাঁড়াচ্ছে এখান থেকে তো আমি আবার পাচ্ছি যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 52 মাইনাস এ। তা আমি যদি এটাকে এখানে পুট করে দিই যে দিস ইজ ইকুয়াল টু 52 মাইনাস এ, তাহলে এ এপারে চলে আসবে 2a। সো 2a ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাব 52, তার মানে এ আমি পাবো লেস দেন 26। 2a লেস দেন 52, এ লেস দেন 26। অর্থাৎ তুমি এর জায়গায় বি রাখো চাই সি রাখো, গল্প একই আসবে, প্রত্যেকটা এ বি সি প্রত্যেকটাই আসবে লেস দেন 26, লেস দেন 26, লেস দেন 26। তো কনফিউশনের কোনো জায়গা নেই, ঠিক আছে। যদি এ বি এস টু বি 3:25 হয়, বি এস টু সি এটা হয়, এ বি সি এর মান বলেছে, তো আমরা কম্বাইন করে দেবো এ বি সি এর মানকে। এটা আছে 3:25 আর পরেরটা আছে 105, বি এস টু সি 105:17। তো এটাকে এই দুটোকে 25 আর 125কে যদি সেম বানিয়ে দিই তাহলে তো গল্প মিটে যায়, বা তুমি কোনাকুনি গুণ করে কাটাকাটি করতে পারো যেমনটা পসিবল তোমার। তো দেখো এটা 5×5 = 25 হয়, আর 5 21, 21×5 = 21, তাহলে এটাকে যদি 21 দিয়ে গুণ করে দেওয়া যায় এই রেশিওটাকে, আর এই রেশিওটাকে 5 দিয়ে গুণ করে দেওয়া যায়, তাহলে কি গল্প দাঁড়াবে? এটা হয়ে যাবে 17×5 = 85, এটাও দেখো 525 হয়ে গেল, আর এটা হয়ে গেল 21×3 = 63। তো 63, 525, 85 এটা আমাদের অ্যান্সার। এবার চলে আসছি আমরা রিজনিং এ, ম্যাথের কোশ্চেনগুলো আমরা করে নিয়েছি, এবার চলো দেখে নিই। একটা ভিডিওতে আমি করে দিলাম, চাইলে দুটো করতে পারতাম, বাট ভালো না, একটা ভিডিও করে নিই, গোটা তোমরা দেখে নিও। দেখো 3 নম্বর কোশ্চেন ছিল, বলছে জেব্রাকে 265, 21, 81 দিয়ে বোঝানো হয়, কোবরাকে কি দিয়ে বোঝানো হবে? তো জেড মানে কি? জেড মানে 26, ই মানে 5, বি মানে 2, আর মানে হচ্ছে 8, আর এস টি মানে আর মানে 18, এ মানে 1। তো দেখতে পাচ্ছি আমি 26, 5, 2, 18, 1 জাস্ট পরপর বসিয়ে দিয়েছে ভ্যালুগুলো। কোবরা, কোবরা সি মানে হচ্ছে 3, ও মানে হয় 15, বি মানে হয় 2, আর মানে 18, 1, 31, 52, 181, 31, 52, 181। নেক্সট, নিচের সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে পরপর? তো এগুলো আমি করেছি তোমাদের এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তার মানে জাস্ট কমছে 2 ঘর করে, এস এর পরে টি ইউ, তো এখানে কি হওয়া উচিত? কিউ হওয়া উচিত না কিউ আর এস, এস টি ইউ তো কিউ আর এস হওয়া উচিত। তারপরে কি হচ্ছে? ই আছে, ই এর পরে এফ, ই এর পরে এফ হলো, বাট এফ এর পরে একটা ছেড়ে এইচ হয়ে গেল। প্রথমে ই এর পরেরটাই হলো, তারপরে একটা ছেড়ে এইচ হলো, এইচ এর পরে দুটো ছেড়ে আই জে কে ছেড়ে কে হলো, তাহলে 3টে ছাড়বো এবার। কে এর পরে এল এম এন, এইচ এর পর আই জে কে, কে এর পরে এল এম এন ও, কিউ ও। সো কিউ ও, কিউ ও দিয়ে একটাই অপশন আছে, আর পরেরটা চেক করা তোমার দরকার নেই। বি সি ডি, ই এফ জি, ই এফ জি, এইচ আই জে, এইচ আই, জি এর পরে এইচ আই, বি সি ডি, ডি এর পরে ই এফ জি, আচ্ছা ডি এর পরে আবার ই এফ জি, বি সি ডি ই এফ জি, জি এর পরে এইচ আই, এইচ আই জে কে এল। 1 ঘর 2 ঘর এরকম সিস্টেমে আছে মানে আর কি, ঠিক আছে, 1 ঘর ছেড়ে ছেড়ে 2 ঘর ছেড়ে ছেড়ে, তো কিউ ও এল এটাই আসবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, মেনু যদি ফুড হয় তো ক্যাটালগ কি হবে? ঠিক আছে, তো ফুডের যেটা হয়, ফুডের মেনু হয়, ক্যাটালগ কার থাকে? নিউজ পেপারে ক্যাটালগ হয়, লাইব্রেরি ক্যাটালগ হয়, বুকসের ক্যাটালগ হয়, না কিসের ক্যাটালগ হয়? ঠিক আছে, যে লাইব্রেরি করেছো ভুল করেছো, কারণ এটা আমাদের হবে বুকস। কেন? দেখো ফুড মানে কি? খাওয়ার, ফুড মানে হচ্ছে খাওয়ার, তো খাওয়ারের মেনু, খাওয়ারের কি হয়? মেনু, তুমি কি কি আইটেম আছে খাওয়ারে, অর্থাৎ একটা বলা হচ্ছে লিস্ট, আর তার মধ্যে কি 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 আইটেমস রয়েছে। তো তুমি কি বলো লাইব্রেরির ক্যাটালগ হয়? কোনো শুনেছো লাইব্রেরি ক্যাটালগ? না, বুকসের ক্যাটালগ হয়, অর্থাৎ ক্যাটালগ মানে হচ্ছে একটা লিস্ট যার মধ্যে কি বুকসের নামগুলো লেখা রয়েছে। তো ক্যাটালগ বুকসের হতে পারে, ক্যাটালগ শাড়ি কিনতে হয়, শাড়ির ক্যাটালগ যাই আমরা, যে কি কি শাড়ি আছে এরকম করে। তো লিস্ট অফ আইটেমস, তো এর মধ্যে কিন্তু আমাদের যেটা আছে সেটা বুকস আসবে। ঠিক আছে, আমি ভেরিফাইও করে নিয়েছি এটা, তো ইট উইল বি বুকস। নেক্সট দেখো, এ প্লাস বি মানে হচ্ছে এটা, তো এটা আমাদের কোডেড ব্লাড রিলেশন, আমি করিয়েছিলাম ওই 140-এর মধ্যে, অনেকগুলো এই টাইপের ছিল, এগুলো দেওয়া রয়েছে। তাহলে টি মাইনাস এস ইন্টু বি মাইনাস এম, তবে নিচের কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয়, কিন্তু এটা যদি কেউ না পড়ে থাকে হট করে একটা ঠিক পাবে, ব্যাস অ্যান্সার করে দেবে কোনটা সঠিক নয়। তো আমি এটাকে আগে ডায়াগ্রামটা তৈরি করি। টি মাইনাস এস, মাইনাস মানে কি ছিল? মাইনাস মানে হচ্ছে এ বি এর স্ত্রী, তার মানে টি হচ্ছে স্ত্রী কার? এস এর স্ত্রী, ওকে। তারপরে এস গুণ বি, গুণ মানে হচ্ছে কি পুত্র, তার মানে এস হচ্ছে পুত্র কার? পুত্র, বি এর পুত্র হলো। আর আবার মাইনাস আছে, আর মাইনাস মানে আমরা দেখলাম স্ত্রী হয়, এ বি এর স্ত্রী হয়, তার মানে বি হচ্ছে স্ত্রী কার? এম এর স্ত্রী, ওকে। তো নিচের কোনটা সঠিক নয়? এস বি এর কন্যা, এস বি এর কন্যা এটাই সঠিক নয়, তার মানে এটাই হচ্ছে উত্তর। বি এস এর মা, বি এস এর মা, ঠিক আছে। টি এস এর স্ত্রী, টি এস এর স্ত্রী, ঠিক আছে। এম বি এর স্বামী, সবগুলোই ঠিক, এটাই ভুল, তার মানে এটাই উত্তর আমাদের।
আচ্ছা, এবার একটা সিরিজের রিলেটেড প্যাটার্ন আছে, পরে কি আসবে আমি এগুলো করেছিলাম 140-এর মধ্যে, তোমাদেরকে মোটামুটি ভাবে ওই টাইপেই করেছিলাম। ভালো লাগছে দেখে যে একটা 140টা কোশ্চেন করেছি, সেই জাতীয় কোশ্চেনই অনেকটা এসছে। তো ঠিক আছে, চলো দেখে নিই। 5 নম্বর ছবি প্রবলেম ফিগার কি বলছে, অ্যান্সার ফিগারে কোন ছবিটি 5 নম্বর ছবির পরে, মানে 6 নম্বরে কি আসবে। তো এগুলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো আমি প্রথমে আর কিছু চেঞ্জেসও হয়, তো আমি দেখছি হ্যাশট্যাগটার কোনো চেঞ্জ নেই, শুধু ওটা পজিশন চেঞ্জ করছে। প্রথমে এই পজিশনে ছিল, তারপরে এই পজিশনে গেল, এখানে গেল, এখানে গেল, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে নিশ্চয়ই এরপরে এখানে যাবে। এগুলোতে না এলিমিনেশন অ্যাপ্লাই করবে, ছবি ড্র করার দরকার নেই, এলিমিনেট করবে অপশনকে, এখান থেকে এখানে যাবে। অর্থাৎ যেখানের এই অপশনে এই জায়গাটায় নেই সেগুলো আমাদের উত্তর হবে না। বাট ভাই আমাদের ব্যাড লাক সব জায়গায় তো ওখানেই আছে, ওতে হ্যাশট্যাগ দিয়ে কাজ আমাদের কিন্তু কোনো কাজেই লাগলো না ওটা। আচ্ছা, এবার দেখো এখানটায় এই যে আইটেমটা, অর্থাৎ যে এই বাক্সটা অর্থাৎ বর্গক্ষেত্রটা হ্যাশট্যাগ এখানে গেল, বর্গক্ষেত্র এখানে গেল, অর্থাৎ এক ঘর গেল তারপরে ভ্যানিশ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? এক ঘর গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা আইটেমকেই দেখো এক ঘর গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এসও দুবার থাকছে, প্রত্যেকটা দুবার দুবার করে থাকছে, অর্থাৎ ঘুরছে এইভাবে করেই। কিন্তু গল্প কি হলো, হিসাব অনুযায়ী যদি এখান থেকে এখানে যাই, এখানে হ্যাশট্যাগ থাকলে এখানে আমার ও থাকা উচিত ছিল, কিন্তু এখানে ও নাই, ও এর জায়গায় কি চলে এসছে, ত্রিভুজ চলে এসছে, আর এইটা আছে। থার্ড, আমি যখন এখান থেকে এখানে গেলাম, আবার ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলো, এখানে বাক্সটা থাকার কথা, বাট বাক্সর জায়গায় চলে আসছে এস, আর এইখান থেকে এইখানে আবার ত্রিভুজটা চলে গেল, ঠিক আছে। তারপরে সেম যখন এখান থেকে আমি এখানে গেলাম, তো আমার কি হলো, এস জিনিসটা উপর থেকে নিচে নেমে আসলো। একজনের ভ্যালিডিটি দুইবারই, খালি একজনের ভ্যালিডিটি দুইবার, এটা মাথায় রাখবো। তো আমি যদি দেখি যে এখান থেকে এসটা এখানে আসছে, এবং কি হলো এই আইটেমটা এ দুবার কাজ হয়ে গেছে, ওই জন্য যেই এখানে পৌঁছাবে ওখানে পট করে সি হয়ে গেল। তারপরে যখন আমি এখান থেকে এখানে আসবো, তো আমার হ্যাশট্যাগ এখানে আসলো, এসটা এখানে যাওয়ার কথা, কিন্তু এস যেহেতু অলরেডি দুবার কমপ্লিট হয়ে গেছে, তাই এই জিনিসটা চলে আসলো, আর সি এখানে আসলো। এবার কি হবে, এবার হ্যাশট্যাগটা যাবে এখানটায়, ভালো কথা, মানে আমার যদি এইটা বলি, আমার এখানে চলে যাবে হ্যাশট্যাগটা, সরি এরকম এরকম, হ্যাশট্যাগ আমার এখানে চলে যাচ্ছে, সিটা নিচে আসবে, কিন্তু সি তো দুবার কাজ হয়ে গেছে অলরেডি, তো সি কিন্তু থাকবে না নিচে, নিচে সি থাকবে না, ঠিক আছে, কারণ সি এর দুবার চলে এসছে, ওর কাজ শেষ। সি এর জায়গায় নতুন একটা আইটেম ঢুকবে, ঠিক আছে, নতুন আইটেম ঢুকবে এখানটায় অলরেডি। এবার নতুন আইটেম কি দেখতে পাচ্ছি, ক্রস আইটেম, কারণ এই আইটেম দুটো তো অলরেডি আছে এইখানটায়, তো আমার নতুন আইটেম আসার কথা সি এর জায়গাতে নিচে, তো সেটা ক্রস এসছে, তো ক্রস এখানে উত্তর করে দিতে পারো। চাইলে আমি আরেকবার গোটাটা তোমাদের বাকিটাও দেখে নিচ্ছি কি হবে। তো সি গেল, এখানটায় গল্প খতম হয়ে গেল। এই আইটেমটা এখান থেকে উপরে যাবে, তাহলে এটা উপরে থাকবে, কারণ ওর এখনো একবার ভ্যালিডিটি আছেই ওর, এটা উপরে চলে গেল। তো এরকম দেখতে হলো আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো এটা আমাদের উত্তর। রিজনিং এর দর্পণ বা মিরার ইমেজ কি হবে, মিরার ইমেজ মানে এইখানে মিরার লাগালে কি উত্তর হবে। তো পার্শ্বীয় পরিবর্তন কোন কোন লেটারগুলোর কিরকম হয়, জি উল্টে যাবে, তো ভালো কথা, এইটা শুরু কিন্তু জি দিয়েই হবে এরকম করে, ঠিক আছে, যেহেতু এদিকে মিরার বসাচ্ছ, তাহলে আর দিয়ে এই দুটো আমাদের হবে না। জি হলো, এন উল্টাবে, উল্টে গেছে, আই এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, তো আই আই আছে, এন উল্টে গেছে, ভালো কথা, দুটোতেই ও ও গেল, এসটা উল্টে যাওয়ার কথা, কিন্তু দেখো এখানে এস উল্টায়নি, তাই এটা হচ্ছে না আমাদের, এটাই হচ্ছে উত্তর। প্রথম দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক অর্থাৎ অ্যানালজি দেওয়া আছে, তো কি 8+1, হ্যাঁ 8+1 কত হয়, 65 না, এরকম করে করা হবে না। 8×10 1, 8-এর স্কোয়ার করে ভাবছিলাম আর কি, তো সেটা নেই, তাহলে 8×10 80+1, তাহলে 64×10 640, সেটাও হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে, 8 প্লাস 1 9, 9-এর স্কোয়ার 81, 65 স্কোয়ার, সেটাও হবে না। দেখো এই যে অ্যানালজিটা আছে একটু ভালো ধরনের, একটু আলাদা টাইপের বলতে পারো, কিরকম, দেখো 8 আছে, তো তাহলে 8 মানে আমি লিখতে পারি 2-এর কিউব, আর 81-কে লেখা যেতে পারে বলো তো 3^4, তাই না, 3×3 9, 3 27, 3 81। প্যাটার্নটা দেখো, 2-এর পাওয়ারটা যেটা আছে সেটা +1 আছে, 3-এর পাওয়ার যেটা আছে +1, অর্থাৎ এরকম বেস আছে, বেস আর তার পাওয়ার দুটোর ডিফারেন্স যদি করছি তাহলে +1-এ যাচ্ছে। পরেরটাতে তো আমি যদি দেখি 64 মানে 2^5, ঠিক আছে, বা 2^5 না, এটাকে তুমি এরকম করো, দেখো 4-এর কিউব করো, 4-এর কিউব করা যেতে পারে, এটাকে 4-এর কিউব করলে পরে দেখতে পাচ্ছিস ডিফারেন্সটা 1ই হচ্ছে, বাট -1, 4 থেকে -1, তাহলে পরের যেটা হবে সেটা আমার হয়ে যাবে 5^4, কারণ এইরকম 5 থেকে, বা তুমি এরকম ভাবতে পারো 2 ছিল, 2-এর পরেরটা 2, এরকম তো 2-এর কিউব 3-এর 4, মানে
প্রথমটা হচ্ছে 2^3 কিউব, আর তারপরেরটা হচ্ছে এই 2 এর সাথে আমি 1 অ্যাড করলাম, তার পাওয়ারে 4। এখানে তুমি দেখো, এখানেও প্রথমটাকে আমি লিখছি 4 এর কিউবে 64, আর তারপরে 4 এর থেকে আমি এখানে 1 অ্যাড করব 5, আর পাওয়ারে হবে আমার কত 4, তার মানে 625। এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা ভুলে যাও উপরেরটা, এটাকে ভাবো। ঠিক আছে, যে পাওয়ারগুলো 3 4, এখানেও পাওয়ার 3 4 হবে। এখানে প্রথমে যেটার পাওয়ার পেলাম সেটার সাথে 1 অ্যাড করে, আর এখানেও তাই +1 করে পাওয়ারে 4 করতে হবে। তো সেই হিসাবে এটা 625 হচ্ছে। কেউ যদি এটা চোখ বন্ধ করে অ্যান্সার করে আসতে 625, অনেকে আইডিয়া পেয়ে গেছে হয়তো, যে তাও অ্যান্সার ঠিক করে দিতে হয়তো। যদি জেনুইন হয়, অথেন্টিক, তাহলে মিরাজ কি হবে? মিরাজ মানে কি? ধোকা। ঠিক আছে, মরুভূমিতে থাকে যে মরিচিকা টাইপ। তো এটা আই থিঙ্ক চেনা চেনা লাগছে কোথাও। তো জেনুইন মানে হচ্ছে অথেন্টিক, তাহলে সিনোনিম দেওয়া আছে। তাহলে মিরেজ মানে কি? ধোকা বা ইলিউশন বলতে পারো, একটা ধোকা টাইপের, রিফ্লেকশন নয়, ইলিউশন, তাই না? মরুভূমিতে দেখতে পাওয়া যায়, মনে হয় দূর থেকে জল আছে, বাট গিয়ে দেখলাম নেই, এরকম টাইপের কিছু একটা পড়েছিলাম আই থিঙ্ক ছোটবেলায়। তো এটা আমাদের কিন্তু ইলিউশন হবে, ওকে, মানে সিনোনিম বা সমার্থক শব্দ। তারপরে দেখো পরের কোশ্চেন কি বলা হচ্ছে, বলছে যদি নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, এগুলো ছোটবেলায় করতাম আমরা। এই ধরনের কোশ্চেনে লাস্টে কি বের করতে বলেছে? দুধের রং কি। নর্মাল ক্ষেত্রে দুধের রং কি হয়? সাদা হয়। আর এখানে সাদা মানে কি বলা আছে? সাদা মানে হলুদ, তাহলে হলুদই হবে উত্তর, এত ভাবতে লাগে না। কমলকে দেখিয়ে নীরা বলল, উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে। কমলকে দেখে বলল, মনে করো এটা কমল, কমলকে দেখিয়ে বলল উনি হলেন কি? আমার বাবার, মানে নীরার বাবার একমাত্র ছেলের ছেলে। কার ছেলে? ছেলের ছেলে, একমাত্র ছেলের ছেলে। কার একমাত্র ছেলের ছেলে? নীরার বাবার। তো মনে করো এটা নীরা। তো বলছে কমলকে দেখে নীরা বললেন যে কমল হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে। দেখো ইংরেজিতে এটাই একটা প্রবলেম, যে কোনো জেন্ডারগুলো বোঝা যায় না, হি সি গুলো। তো যাই হোক, কোশ্চেনটা আমি বলি যে কমলের মা নীরার কে হন? তো কমলের যে মা হবে সেটা যদি এই লোকটার বউ হয় আর কি, সো কমলের মা নীরার কি হতে পারে? বৌদি, সিস্টার ইন ল। ঠিক আছে, এটা। বাট একটা জিনিস আছে যে এখানটায় একটু কনফিউশন হয়ে যায়, আমরা নাম দিয়ে এখানে জেন্ডার ভাবতে লাগছে। বাট এটা তো কোশ্চেনটা এরকমও হতে পারে যে কমলকে দেখিয়ে নীরা বলল উনি হলেন আমার বাবার একমাত্র ছেলে। তো হতে পারে ওনার বাবার একমাত্র ছেলে, সেটা তো নীরাও হতে পারে। এখানে কিন্তু কোথাও দেখো নীরার জেন্ডার বলা নেই, পসিবিলিটি একটা আছে যে নীরা এটাই। কিন্তু যেহেতু বাংলার ক্ষেত্রে এইভাবে আছে, নাম দিয়ে করব, তো সেই হিসাব করে কিন্তু আমাদের এটা সিস্টার ইনলয় হবে। কমলের মা হচ্ছে ওর বৌদি, ভাইয়ের আর কি বউ। ঠিক আছে, চলো। প্রদত্ত বিকল্প ছবিগুলোর মধ্যে কোনটিতে প্রবলেম ফিগার এক্স প্রথিত আছে, এমবেড আছে? এই জিনিসটা এটা খুবই ইজি, করানো হয়েছে এর আগে। এটা কোথায় এর মধ্যে লুকানো অবস্থায় আছে? তো এইখানে আছে, দেখো এই যে বেটা এখানে লুকিয়ে আছে না, এখানটার মধ্যে লুকিয়ে, ঠিক না? সো আমাদের এটা হচ্ছে বি নাম্বার উত্তর। 9টা দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়, ছোটবেলায় করতাম এগুলো স্কুলে। নিচের কোন ডিজাইনটি সবকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা যাবে না? 9টা দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন বানানো যায়, বাট নিচের কোনটা করা যাবে না? দেখো 9টা দেশলাই কাঠি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাহু আছে ছোট ছোট হচ্ছে। এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে, বাট এখানে হবে না। তুমি এই ছোট পার্টটাকেও যদি ধরো একটা, এটাকে যদি ধরো দুটো, এটাকে ধরো একটা তিনটা, এটা 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তো এটা উত্তর। নিচের সিরিজের কি বলেছে? ভুল সংখ্যাটা নির্ণয় করো, রং নাম্বার। তো 7 4 28, 7 9 63, আর এটা আই থিঙ্ক 126 হওয়া উচিত, 63 2-এ। ঠিক আছে, 26, যাই হোক, আমরা নর্মাল ক্যালকুলেশন বিয়োগ করে করেও বের করতে পারো। 7 28 63 126 যদি করি না তাহলে হবে না। চলো, 163 আছে, 124, 215, 342 আর 511। আমরা বিয়োগফল করি। এটা যদি বাদ দাও তাহলে কত হবে বলো তো? 21। এটার থেকে এটা বাদ দিলে +21 করে। 8-এর পরে 5 13, ওখানে 1 2 রেখে 3, 3-এর পরে 3 6, ভালো কথা। 3-এর পরে 1 4, আর 6-এর পরে 6 12, 61। ঠিক আছে, তো এবার দাঁড়া 1 সেকেন্ড। 23 2 126 - 2 124 2 124। ঠিক আছে, এবার এটা যদি বাদ করা যায় তো 4-এর পরে হলো 1 5, আর 12-র পরে 9 21। ঠিক, এটা হবে 5-এর পরে 7 12, আর 21 22 12। 5-এর পর 7 12, 11 1 2 2 4। ঠিক আছে, এটা হচ্ছে 2-এর পরে 9 11,
4 একে 5, 5-এর পরে 6 11, 3 আর একে 4 আর একে 5 169। এবার আরো ডিফারেন্স অফ ডিফারেন্স যদি করি তাহলে এখানে হবে 14, 5-এর পরে 6 11, 3 আর একে 4, 4-এর পরে 2 6, এক একে মিললো 30 হয়ে গেল। এটা এখানে 1-এর পরে 6 7 হয়ে গেল, আর 9-এর পরে 3 হলো 12, এখানে 7-এর পরে হলো 2 9, আর এখানে 12-এর পরে 4 16। দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি আমার প্যাটার্নে। কিরকম, এটা দেখতে পাচ্ছি 36 6 42, এটাও দেখতে পাচ্ছি 6, অর্থাৎ না 6-এর 6-এর প্যাটার্নে যাওয়া উচিত। তাহলে এই 26-এর এই জায়গাটা আমার এই ডিফারেন্সটা ভুল আছে। এখানে এমন একটা ডিফারেন্স আসা উচিত যাতে এই দুটোই 6 6 করে হয়। তার মানে এখানে 20 আসা উচিত। এখানে যদি আমার 26 নয় 20 হতো তাহলে তাহলে কি হতো না, 14 6 20, 20 6 26। ওকে, সো যাই ধরে নিচ্ছি যে এখানে যদি 6 হতে হয় তাহলে এখানে আমার কত থাকতে হবে, 20 না, এখানে আমার থাকতে হবে 24। তো আমি যদি 24 বানিয়ে দিই, ঠিক আছে, এটা যদি 24 করে দিই তাহলে আমার ডিফারেন্সটা 6-এর হয়ে যাচ্ছে। এবার শুধু তো এটা 24 হলে হবে না, এখানে আমার 24 যদি হয় তাহলে এই ডিফারেন্সটা আমার 6 কোথায় থাকলো, এটাও তো 6 হওয়া উচিত। তাহলে এটা যদি 24 হয়ে যায় তাহলে এখানে 18 হওয়া উচিত, 18, এটা 18। তাহলে দেখো 6 6 6 18 6 24, অর্থাৎ এখানে 18 হতে হবে, এখানে হতে হবে 24। ভালো কথা। এবার এখান থেকে 24 তো হচ্ছে না, আমার তো অন্য ছিল তাই না, যে 61 থেকে 24 বাদ করে এখানে লেখো, কারেক্ট করো এটাকে। তাহলে কত থাকলে এখানে আমার 24 হতো, দেখো এখান থেকে 24 বাদ দাও, 4-এর পরে 7 11, আর 4-এর পর 7 2 3 3 37 থাকলে পরে, তাহলে আমার এইটা 61 থেকে 37 বাদ দিলে আমার 24 আসতো। এবার এটা তো ভালো কথা, 24 চলে এসছে আমার এখানটায়, আর এটা আমার 18। এবার এখানে 18 হতে গেলে এখানে কত থাকতে হচ্ছে ওকে, এটা 21 যে আছে সে 21 হলে হবে না, কারণ এখানে এই দুটোর ডিফারেন্স 18 হওয়া উচিত। তাহলে কত হতে হবে, 8-এর পরে 9, 8-এর পরে 9 19 হতে হবে তাই না, তো 19 এখানে আমার হতো 19, যেটা 19 হয় 19-এর 8 হতে 37। আমি ব্যাক ক্যালকুলেশন করে মেলাচ্ছি। দেখো অন্য কোনো রকম ভাবে তোমাদের মাথা হিট করতেই পারে, বাট আমি এইভাবে যখন কিছু হিট না করে আমি ব্যাক ক্যালকুলেশন করে নিচ্ছি। এইভাবে আমার দাঁড়ালো এই জিনিসটা 19, এগুলো তো ঠিকই আছে জিনিসগুলো। তো এবার দেখো এখান থেকে এটা 19-এর যদি গ্যাপে যেতে যাও তাহলে তোমাকে কত এখানে অ্যাড করতে হচ্ছে, এখানে 19 যদি অ্যাড করতে চাও তাহলে 19 অ্যাড করো, 19 আর 20 26, তাই না। এখানে যদি 26 হয়, দেখো 7 আর 6 13 3 থাকলো 1 3 2 5 আর 1 6 মিলে গেল গোটা সিস্টেমটাই, অর্থাৎ এখানে 28 না হয়ে 26 আসা উচিত। ঠিক আছে, বাকি অন্যরকম প্যাটার্ন তোমাদের মাথায় আসতেই পারে, 2-এর কিউব 3-এর কিউব। আচ্ছা, আরেকটা প্যাটার্ন আমার মাথায় হিট করছে, এটা আমি একটু বড়ভাবে তোমাদের দেখালাম, এটা আমার প্রথমে যেহেতু কিছু হিট করছিল না, এখন একটা জিনিস মাথায় হিট করলো, সেটা হচ্ছে প্রথমটাকে আমি যদি 2-এর কিউব করি, 2-এর কিউব -1 7 হয়ে যাবে, 3-এর কিউব +1 28 হয়ে যাবে তাই না। তারপরটা দেখো 4-এর কিউব 64 -1 63 হয়ে যাবে, 5-এর কিউব -1 124 হয়ে যাবে, তাই তো। 6-এর কিউব -1 215 হবে, 7-এর কিউব 343 -1 342, আর 8-এর কিউব হচ্ছে 512 -1 511। তো ভাই সবগুলোই তো -1 হলো, তো মাঝখানে এটা একটা +1 কেন হবে, এটা -1 হওয়া চাই। তাহলে 3-এর কিউব 27 থেকে -1 বাদ দিলে 26। তো দেখলে আমি এখান থেকে একটা জিনিস শিখলে, এইভাবে করে যদি মাথার বাইচান্স হিট না করে পরীক্ষা কোনো সময়, এইভাবে করেও করতে পারবে। নেক্সট দেখো, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, র্যাঙ্কিং পি কিউ এর থেকে লম্বা, আর পি এর থেকে বেটে, আর আবার পি এর থেকে বেটে, মানে পি আবার আর এর থেকেও লম্বা, দুটোই বলা হচ্ছে, পি কিউ এর থেকেও লম্বা, পি আর এর থেকেও লম্বা, ঘুরে ফিরিয়ে। ওকে, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ থেকে বেটে, এস হচ্ছে টি এর থেকে লম্বা কিন্তু কার থেকে বেটে, কিউ এর থেকে বেটে, কিউ তার মানে ওর থেকে বেশি। তাহলে কিউ যদি ওর থেকে লম্বা হয় তাহলে পিও নিশ্চয়ই এখানটা চলে আসবে, পি কে আমি লিখতেই পারি। এবার বাকি থাকলো এই গল্পটা যে পি আবার আর এর থেকে, আর এদের মাঝখানে কোনো একটা জায়গায় থাকতেছে, কোথায় আছে আমি আর জানি না, বাট দীর্ঘতম যদি বলা হয় তাহলে কিন্তু সেটা পি। নেক্সট দেখো, একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, আমাদের এটা হচ্ছে নর্থ, দিস ইজ সাউথ, দিস ইজ ইস্ট অ্যান্ড দিস ইজ ওয়েস্ট। তো উনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, তিনি 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে এরকম করে ঘুরলো, একবার ঘোরার পর আবার 180 ডিগ্রি ওই দিকে ঘুরলো, তারপর 270 ডিগ্রি বিপরীত দিকে। এইখানে অত ভাবতে লাগে না, যেহেতু ডিরেকশনসগুলো একই দিকে যাচ্ছে, 45 গেল আরো 180 গেল, মানে মোট কত গেল 225। এইদিকে ঘুরলো মোট 225, যতটাই যাক 225 ঘুরলো, কিন্তু ফেরত আসার সময় 270 আসলো, ঠিক না। তার মানে এখান এইদিকে মুখ করেছিল, এবার এখান থেকে 225 গিয়ে যখন আবার 270 চলে আসবে, তার মানে কিন্তু এটাকে ক্রস করে যাবে, ঠিক, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই জিনিসটাকে এই সাইডটাকে ক্রস করে যাবে। কত ক্রস করে যাবে, 270, আর ওদিকে 225 বাদ দিয়ে দিলাম, 35 45 45 5 50 60 70, তাহলে এই বরাবর কর্নারে চলে আসবো। এখান থেকে এরকম 225 গেল, ব্যাপারটা বোঝো, 90 গেল,
প্লাস আরো 45 এদিকে, মানে টোটাল, সরি ভুল বলছি, 225 আছে। তাহলে এখান থেকে প্রথমে 45 এইটুকু গেল, তারপরে 180 গেল, মানে এরকম পজিশনে পৌঁছাবে, ঠিক আছে, 180 আর 45 এরকম মুখে। কিন্তু যখন ফেরত আসলো তখন এখান থেকে এখানটায় তো আসলো তোমার 245 প্লাস এক্সট্রা আরো, মানে 225 প্লাস এক্সট্রা আরো 45, এরকম মুখ হয়ে গেছে ওর। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দেয়, যে সাউথ ওয়েস্ট ডিরেকশনে। সাউথ ওয়েস্ট মানে কি, দক্ষিণ পশ্চিম ডিরেকশনে। ওকে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন মার্কের জায়গায় বলছে কি বসবে, তো 16 × 5 = 80, আর 6 × 3 = 81, ঠিক আছে, কি সব দেখা যাচ্ছে, দেখা যাক কি দিয়ে কি আসে। 5 × 3 = 15। ওকে, খুব সুন্দর প্যাটার্ন, এটা আমি কোনোদিন করিনি এরকম। কি আছে দেখো, 3 × 5 = 15, তার সাথে 1 যোগ করো 16 আসবে। আবার 16 × 5 গুণ করো, 16 × 5 = 80, তার সাথে 1 যোগ করো 81, ঠিক আছে। আবার 81 × 5 করো, 405 হয়, তার সাথে 1 যোগ করলে 406। তাহলে তারপরেরটা হবে এটা ইন্টু এটা প্লাস 1, তাহলে 5 × 6 = 30, আর 5 × 4 = 20, 2030 প্লাস 1 মানে হচ্ছে 2031, ঠিক আছে। কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় এই জিনিসটা, ডকুমেন্টকে লেখা হয় এটা। থার্সডেকে কি লেখা হবে, থার্সডে, তো থার্সডে ডিস্টেন্সকে এটা, ডকুমেন্টকে এটা। তো দেখা যাক কি কোড করা হচ্ছে। ডিস্টেন্স, DISTANCE, ওকে, সো আমি লিখি আগে DISTANCE, বাট এটাকে লেখা হচ্ছে আমার IDTUBECN। ওকে, এইখানে দেখো এন এখানে, ই এখানে, সি এখানে, এই তিনটের কথা যদি বলি এরা জাস্ট ঘুরে গেছে। এবার এইখানে যদি দেখা যায় তো ডি এই পজিশনে, আই এই পজিশনে, এগুলো অনেক আগে আমরা করতাম এই ধরনের জিনিসপত্র। আরেকটা তুমি দেখতে পারো, এবার বাঁচলো মাঝখানে আমার এখানটা, এই দিককার তিনটের কাজ খতম, বাঁচলো এখানে। এখানে দেখো এ সেট থেকে হয়েছে টি, টি থেকে ইউ, এ থেকে বি, এক ঘর করে +1 বলতে পারো। তাহলে আমি সেম পরেরটাও চেক করে নিতে পারো, ও ডিডি আছে না, তাহলে দেখো ডকুমেন্ট DOCU দরকার পড়বে না, বাট আমি তাও দেখে নিচ্ছি। দেখো ODDVNTNE, ওকে, দেখো ই এখানে, টি এখানে, এন এখানে, ডি এখানে, ও এখানে, সি এর পরে ডি, ইউর পরে ভি, এম এর পরে এন। তাহলে সেইভাবেই থার্সডে THURS DAY কে কোড করব। তো DAYটা কি হবে, ডি এখানে চলে যাবে এর জায়গায়, আর ওয়াই এই পজিশনে YAD হবে, টি এখানে চলে যাবে, এইচ এখানে, ইউর পরে হবে ভি, আর এর পরে হবে এস, এস এর পরে হবে টি, HTVST ওকে। আচ্ছা, নিচের কোন ছবিটি আসবাবপত্র, ফার্নিচার, টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্ক হবে? তো ফার্নিচারের মধ্যে তো টেবিল চলে আসবে, ফার্নিচার এটা, ফার্নিচারের মধ্যে চলে আসবে টেবিল, আর বই ইজ আ ডিফারেন্ট থিং। বইকে আবার টেবিলের উপর রাখতে চাও না, বই একটা ডিফারেন্ট থিং, বই একটা আলাদা এন্টিটি, সেক্ষেত্রে আমাদের এটা হবে অ্যান্সার। টেবিল ফার্নিচারের মধ্যে আসবে, বই আলাদা জিনিস চলে আসবে, ঠিক আছে। কোনো সাংকেতিক ভাষায় মক ডানসিল মানে হচ্ছে নাইস বিগ হাউস, এগুলো অনেক করিয়েছি তোমাদেরকে আমি। ওই সাংকেতিক ভাষায় কোন শব্দ গুডকে প্রকাশ করে? তো মক ডানসিল মানে নাইস বিগ হাউস, আর ফিট কোন ডান, তো দুটোর মধ্যে কি কমন, ডান কমন, ডান কমন। আর এখানে দেখো নাইস বিগ হাউস, হাউস ইজ গুড, হাউস কমন, তাহলে আমার হাউসের মান হচ্ছে ডান, হাউস কাটা গেল। আমার দরকার কিসের ভ্যালু, গুডের ভ্যালু। ফিট কোন ডান মানে হচ্ছে হাউস ইজ গুড, ওয়ার্ম টার ফিট, তো এই দুটোর মধ্যে আবার ফিট, এই যে ফিট আর ফিট কমন। এবং এখানে আছে হাউস ইজ গুড, এখানে কস্ট ইজ হাই, তার মানে ইজও পেয়ে গেলাম, ইজটাও বাদ চলে গেল, তাহলে যেটা পড়ে থাকলো গুড, ঠিক আছে, আর এখানে পড়ে থাকলো কোন, তাহলে সেটাই গুডের কোড, অর্থাৎ কোন। ওকে, নিচের প্রশ্ন দুটির সাথে আচ্ছা সিলোজিজম দেওয়া আছে আমাদের। বিবৃতি বলছে কিছু বাড়ি অফিস, কিছু বাড়ি, এটা বি দিয়ে রাখলাম, কিছু বাড়ি হচ্ছে অফিস, আর কিছু অফিস হচ্ছে বিদ্যালয়, ঠিক আছে, কিছু অফিস, সাম অফিসেস আর বিদ্যালয়। কিছু বিদ্যালয় হচ্ছে বাড়ি, তো কিছু বিদ্যালয়ের বাড়ির মধ্যে কোনো সম্পর্ক নেই আমাদের বেসিক ডায়াগ্রামে, তাহলে এটা ভুল। কিছু অফিস বাড়ি, কিছু অফিস বাড়ি, কিছু অফিস বাড়ি, হ্যাঁ কিছু বাড়ি অফিস তো আমার কোশ্চেনই দেওয়া ছিল, তাহলে কিছু অফিস বাড়ি তো হবেই হবে, এটা হচ্ছে আমাদের ট্রু। কোনো বাড়ি বিদ্যালয় নয়, দেখো এখানে বাড়ি বিদ্যালয় নয় ঠিকই, এখানে বাড়ি প্রথমটা কোশ্চেন করেছিল না, কিছু বিদ্যালয় বাড়ি, যেটাকে ভুল বললাম, আর কিছু বিদ্যালয়, কোনো বিদ্যালয় বাড়ি নয়, এটাও ভুল, কারণ হতে পারে সেটা, এখানে ভুল, বাট দিস ইজ আ পসিবিলিটি। আমি এই ছবিটাকে এইভাবে না ড্র করে আমি এইভাবে ড্র করতেই পারতাম, যখন আমাকে বললো এদের দুজনের মধ্যে সম্পর্ক, আমি ওকেও এর মাঝখানে টেনে নিতে পারতাম,
নিতেই পারতাম, ঠিক আছে, আমার স্টেটমেন্ট ভায়োলেট হতো না, এই পসিবল ডায়াগ্রাম, এটা পসিবল ডায়াগ্রাম, ওকে, হতে পারতো। যখনই হতে পারতো ব্যাপার আসবে, 100% শিওর না, সেটাও কিন্তু ভুল, ঠিক আছে। নাও, কিছু বিদ্যালয় অফিস, কিছু বিদ্যালয় হচ্ছে অফিস, ঠিক আছে। তো কিছু বিদ্যালয় অফিস, অবভিয়াসলি কিছু অফিস বিদ্যালয় কোশ্চেনেই দেওয়া আছে, তো কিছু বিদ্যালয় অফিস হবে। অর্থাৎ এখান থেকে বেসিক্যালি 2 আর 4, শুধুমাত্র 2 আর 4, এক সেকেন্ড দাঁড়াও, কোথায় গেল 2 আর 4 এবং 1 বা 3, হ্যাঁ 2 আর 4 হচ্ছে 100% ট্রু। আর এটাকে যদি ইংরেজিতে বলি, এই যে বাকি দুটো, এটার একটা শর্ত আছে। যদি আমি বলেছিলাম যে যদি দুটো জিনিস পুরোপুরিভাবে ভুল হয়, 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন, এই দুটোর কনক্লুশনের মধ্যে যদি এলিমেন্টগুলো সেম থাকে, মানে বিদ্যালয় বাড়ি, বাড়ি বিদ্যালয়, সেম আছে এলিমেন্ট, ওকে, এবং দুটোকে ভুল হতে হবে, এবং একটাতে সাম আর একটাতে নট থাকতে হবে, নয় মানে নট, সাম নট, এটা যদি থাকে তাহলে পরে এই দুটো আইদার অর কেস হয়, মানে হয় এটা অথবা ওটা। তো আমাদের এখানে উত্তর হবে এ নাম্বার, যে 2 এবং 4 ঠিক এবং 1 অথবা 3 ঠিক, ঠিক আছে, 1 অথবা 3 ঠিক। তো অপশন এ হচ্ছে অ্যান্সার। এখানে বা মানে এখানে আইদার অর কেস, এটা ইংরেজি থাকলে লেখা যেত আইদার 1 অর 3। নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক গঠনের মধ্যে আছে? কোন সংখ্যাটা শুধুমাত্র দুটো জ্যামিতিকের মধ্যে আছে? দুটোর জ্যামিতিকের মধ্যে, দুটোর মধ্যে কমন আছে এরকম কি কি আছে দেখো, 5 আছে, 5, যেটা হচ্ছে আমার সার্কেলের মধ্যেও আছে, ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, তো ভালো কথা 5। 3 নেই, 3 কাটা চলে যাবে, 3 শুধু সার্কেলে আছে। 2কে দেখো, 2 কিন্তু 3টের মধ্যেই আছে, ওটা নেওয়া যাবে না। 8কে দেখো, 8 হচ্ছে আমার কিন্তু আছে দুটোর মধ্যেই, শুধু সার্কেল আর এটার মধ্যে, অর্থাৎ 8ও আমার পসিবিলিটি, 8কেও না যেতে পারে, কারণ ও দুটো ফিগারের মধ্যে আছে। আর এইটাকে দেখো, 1কে, 1ও হচ্ছে কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এবং স্কোয়ারের মধ্যে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে, 4 হবে না, 9 হবে না, অর্থাৎ 3টে হওয়া চাই, 5, 8, 1। তো আমার অপশনসগুলোকে যদি কম্বিনেশনগুলো দেখি, 8 কিন্তু অপশনে দেয়নি, তো সেই হিসাবে এটা আমাদের 5 আর 1 হবে। ওকে, নেক্সট দেখো, এটা নিচের শব্দগুলি যদি বর্ণমালা অনুসারে সাজানো হয়, তাহলে সবার শেষে কোন শব্দ আসবে? করেছিলাম এরকম ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট 140 রিজনিং এর মধ্যে। বাটলার, বাটার, বাটন, বুচার, ঠিক আছে। তো বি দিয়ে চাপ নেই, পরের গুলো ইউও দেখবো না, তারপরে এগুলো টি, ওটাও দেখবো না, তারপরে আসবো এল, টি, টি, সি। তো সবার প্রথমে তো সি আসে, তো এটা প্রথমে হয়ে গেল, আমার শেষে শব্দ চাই, এটা হবে না। তারপরে কি আসলো বললাম, এল, টি, টি, তো আগে এল আসে না আগে টি আসে, আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এল আগে আসে, এটাও বাদ। তার এই দুটোর মধ্যে কোনটা লাস্টে আসবে সেটাই আমাদের উত্তর। তো বি ইউ, টি টি, ই তো আগে চলে আসে ও এর, তাহলে এটা আমার আগে চলে আসছে, এটা হবে না, অর্থাৎ বাটন হবে আমাদের উত্তর। কোনো একটা ডাইস আছে, যে ডাইসের 4টা অবস্থান বা 4টা পজিশন দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাকে বলতে হবে 6-এর বিপরীতে কি আছে। তো 4টা ছবি থাকুক, আমরা ট্রাই করব এমন দুটো ছবি নেওয়া যাদের মধ্যে সিঙ্গেল কমন থাকে। কিরকম? 3, 2, 6, 2, 6, 2, 6, ঠিক আছে, 3, 2, 6, এই দুটোকে নাও, প্রথম 1 আর 3, এরা হচ্ছে একটা টাইসেরই বিভিন্ন রকম ভাবে ঘোরানো ছবি। তো আমি সেই দুটো ফেসকে নেবো যাদের মধ্যে সিঙ্গেল কমন, সিঙ্গেল কমন দিয়ে কাজ করলে আমরা সবগুলোরই উল্টো সাইডটা বের করতে পারি। তো এবার এদের মধ্যে কমন কি? কমন হচ্ছে 6, 6-এর থেকে ঘড়ির কাঁটার দিকে লিখে দাও পরপর 6, 2, 3, আর এখানে ঠিক 6-এর নিচে 6 লেখে 6, 5, 4, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা 1। 6-এর উল্টো সাইডে কত আসবে? 1। ভিজুয়ালাইজ করার কোনো দরকার নেই, অনেকে ভাবে, ওরকম দরকার নেই। নিচে শব্দগুলোর মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল, মানে অড ওয়ান আউট? তো হর্স, জেব্রা, টাইগার অ্যান্ড লায়ন, ঠিক আছে, জেব্রা, টাইগার, লায়ন, এগুলো মোটামুটি ভাবে জেব্রা, টাইগার, আমার যেটা মনে হচ্ছে জেব্রা, টাইগার, লায়ন এগুলো সব জঙ্গলে দেখা যায়, ঠিক আছে। হর্স জঙ্গলে থাকে না সাধারণত, মানে সবচেয়ে কম মিল আর কি, হয়তো এক দুটো থেকে গেল কোথাও কোথাও, কিন্তু ম্যাক্সিমাম যদি বলি তাহলে এগুলো হচ্ছে সব ওয়াইল্ড অ্যানিমাল টাইপ অফ বলতে পারো, ওয়াইল্ড বলবো মানে জঙ্গলে থাকে আর কি। যাই হোক, মধ্যে কথা, জেব্রা হয়ে গেল, রাস্তাঘাটে তো ঘুরে বেড়ায় না জেব্রা, তাই না? টাইগারও রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না অ্যাজ সাচ, দেখলে লোকে ভয়ে পালিয়ে যায়, লায়নও, বাট হর্স কিন্তু হচ্ছে গিয়ে ওটা, ঠিক আছে। আরেক রকম ভাবে ভাবতে পারো যে হর্সকে কিন্তু মানুষ পোষে আর কি, টাইপ অফ পালন করে বলতে পারো, ঠিক আছে, পোষ্য টাইপের। বাকি জেব্রা, টাইগার, লায়ন এগুলোকে তো আমি দেখিনি সাজ ভাবে যে কেউ পুষে, থাকলে এক দুজন পুষতেও পারে। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো প্রশ্নবোধক স্থানে আমাদের চলে আসছে ভাই, কি আছে, 13, 9, 17, 13, ওকে, এখানে কি আসবে?
তো 13, 17, 30, 40, 41। ওকে, দেখে একটা জিনিস মনে হচ্ছে আমার যে এই দিকের যে ডান দিকের যে কলামগুলো সেটা আমাদের কি আছে, একটু বড় বড় সংখ্যা আছে, তাই না? তো 17, 3, 9, 23, 17, 3, 20, 3, 23, 3, 69 না, 9, 7, 63, 3, 1, 9, 8, 6, 15, 153, 17, 9 হচ্ছে গিয়ে 8, তাও আসছে না। ওকে, তো এটা কিভাবে আসতে পারে? দেখো, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 13 দুনা 26, আর এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 26 আর 33, 30, 40, 50, টোটাল যোগ করলে 59। এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তো 9 দুনা 18 হয়ে গেল। এটাকে 17 3-এ করলাম, 51 হলো, 50, 60, 69। তাহলে তাই হচ্ছে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তো 13 3-এ 39, কিন্তু আছে এখানে 49, আরও 10 লাগে, তার মানে এটাকে তো 2 দিয়ে গুণ করার কথা ছিল, তাহলে 5 2-এ 10 করতাম, 5 দুনা 10 আর 13 3 39, 49, তার মানে এখানে কিন্তু থাকবে আমার 5। কত থাকবে? 5 থাকবে। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা সিরিজ দেওয়া আছে 1, 5, এটা। সো 1 এর স্কোয়ার প্লাস 5 এর 5 আছে, 2 এর স্কোয়ার প্লাস 1, তারপরে হচ্ছে যদি করি তো 3 এর স্কোয়ার 9, 5 এর 14, 4 এর স্কোয়ার 16 প্লাস 14। একটা আমার মনে হচ্ছে সামথিং লাইক দিস, যে এবার যে 1 থেকে যে 5 আর 14 আছে, এটা 30 আছে, দেখা যাক সেভাবে হয় কি হয় না আদৌ। এক তো তুমি বিয়োগ করে করতে পারো, এটা আমার দেখো +4, 5-এর পরে 9 14, 14-র পরে 16 30, এটা হলো 25, এটাই ইজি আছে সব থেকে। 5-এর পরে 4 9, 5-এর আগে 6, 5-এর পরে 5-এর পরে 6 11, ওখান থেকে 1 আসলে 5-এর আগে 6 আর 3-এ 9 36। 4 মানে কি 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার। এরপরে 7 এর স্কোয়ার হবে, অর্থাৎ 49 অ্যাড করতে হবে। 9 আর 1 10 না থাকলে 1, 9 আর 10 আর 4 14, 140, এটা হচ্ছে উত্তর। প্রশ্নবোধক স্থানে কি বসবে? আরেকটা আছে, আই থিঙ্ক এটা রিপিট হয়ে গেছে, আচ্ছা সরি, আই থিঙ্ক আমি রিপিটেড করে দিয়েছি এটাকে, তো চল পরেরটা দেখা যাক। নিচের প্রশ্নে বর্ণের এবং সংখ্যার একটি সিরিজ দেওয়া আছে এবং তারা একটি সুনির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, সঠিক উত্তরটি বেছে নাও। এখান থেকে আমাকে পরেরটা বের করতে হবে। 23B, তারপরে কি আছে এরকম করে দেখতে লাগবে। ওকে, 2B, আচ্ছা আমার যেটা মনে হচ্ছে 2B তা 3C হবে। ওকে, 2B 3C, আচ্ছা তারপরে হচ্ছে 6 আছে, 6 হলে 6 হয়ে যায়, F, আচ্ছা 7। আচ্ছা ভালো কথা, দেখো কিছু নেই, 2 আছে, 2 এর জন্য B এখানে আছে, তা 3 এর জন্য C হবে, মানে 23 হলো, তো 23 এর কোডটা বসিয়ে দিলাম, 2 এর জন্য B, 3 এর জন্য C। এবার 6 আছে, 6 এর জন্য দেখো F অলরেডি আছেই তোমার, তাহলে এখানে 7 হবে, কারণ 7 এর জন্য G হয়ে যাবে, হয়ে গেল। এবার এখানে দেখো D আছে, মানে 4, 4 এর জন্য হয় D এর পজিশনাল ভ্যালু 4 হয়, আর 5 মানে হয় E, ঠিক। এবার এখানে আছে তোমার 8, 8 মানে H, 9 মানে হচ্ছে I, তাহলে আমার কি হলো? C74E9, C74E9 অ্যান্সার। একটা আবার ডাইস দেওয়া আছে, আমাদের বলছে কি, যদি একটি ঘনকাকৃতি ব্লকের দুটি বিপরীত তলের ডট সংখ্যার যোগফল যদি সর্বদা 7 হয়, তাহলে নিচের কোন চিত্রটি সঠিক? দেখো, বিপরীত তলগুলোর সমষ্টি যদি 7 হয়, ঠিক আছে, দুটি, তাহলে সেটাকে বলা হয়ে থাকে কি? স্ট্যান্ডার্ড ডাইস। কিরকম ডাইস? স্ট্যান্ডার্ড বা আদর্শ ডাইস। আদর্শ ডাইসের বিপরীত তলগুলোর সমষ্টি 7 হয়, অর্থাৎ 2 এর উল্টা দিকে থাকবে 5, 1 এর উল্টা দিকে থাকবে 6 এবং 4 এর উল্টা দিকে থাকবে 3, যোগ করলে 7 আসবে। যে কোনো স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে বিপরীত তলগুলোর সমষ্টি তো 7 হবে, কিন্তু পাশাপাশি কোনো তলের সমষ্টি কখনো 7 হবে না, কারণ বুঝতে পারছো, তুমি দুটো বিপরীত তলকে একসাথে দেখতে পাবে না। তো এটা মাথায় রাখবে যে বিপরীত স্ট্যান্ডার্ড ডাইজের ক্ষেত্রে বিপরীত তলগুলোর সমষ্টি 7 হয়, কিন্তু পাশাপাশি তলগুলোর সমষ্টি, মানে যে তিনটে তুমি ফেস দেখতে পাচ্ছ তাদের সমষ্টি 7 হওয়া যাবে না। এটা সেকেন্ড ঘটনা, তুমি বলতে পারো এদেরকে কখনো একসাথে দেখা যাবে না, কারণ এটা বিপরীত তল। 2 এর বিপরীত তল 5, 1 এর বিপরীত তল 6, তো তুমি 2 দেখতে পাচ্ছ, তার মানে তুমি বিপরীতটা কিভাবে দেখবে? তোমাকে তো তিনটে ফেস দেখানো হয়েছে। তাহলে আমরা দেখি, প্রথমটাতে আছে আমার, এখানে দেখো 5 2 3, তো 5 আর 2 কে একসাথে দেখা যাচ্ছে, হবে না, এটা স্ট্যান্ডার্ডাইজ নয়, মানে বিপরীত তলের সমষ্টি 7 হবে না। এখানে বলছে 6 2, তো 6 আর 1 কে দেখা যাচ্ছে, 6 আর 1 এ 7, এটাও হবে না। তারপরে দেখো এখানে দেখো তুমি 4 আর 3 দেখতে পাচ্ছ, 4 3 যোগ করলে 7 হবে না। এইটা হতে পারে 5 3 আর 1, 5 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, এরা বিপরীত তল নয়, তাই এদেরকে দেখা যেতে পারে, তো এটা আমাদের ওই ডাইসটা হবে। নেক্সট দেখো, নিচের 4টি শব্দের মধ্যে 3টি কোনো রকম ভাবে সদৃশ্য, কোনটি সদৃশ্য নয়, কোনটা আলাদা?
প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, আয়তন। তো প্রস্থ বলো, উচ্চতা বলো, দৈর্ঘ্য বলো, এগুলো এক মাত্রা, ঠিক আছে, এক মাত্রার মানে সিঙ্গেল ডাইমেনশনের, শুধু দৈর্ঘ্য আছে, ঠিক আছে, একটাই মাত্রা আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে মাত্রা হয়, বাট আয়তনের মধ্যে কিন্তু তিনটে মাত্রা আছে, তো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। বাট এগুলো মানে মোদ্দা কথা, এগুলো প্রত্যেকটা এক মাত্রা বিশিষ্ট, আর এটা হচ্ছে ত্রিমাত্রা বিশিষ্ট, ঠিক আছে, ঘন আর কি। তো এটা আমাদের এখান থেকে আলাদা, পড়লে বুঝতে পারছো। তো এই ছিল কোশ্চেন্স, মোটামুটিভাবে ম্যাথস আর রিজনিং এ যা যা এসেছিল করালাম ঠিকঠাক। আই থিঙ্ক লেগেছে তোমাদের, সলিউশনগুলো বুঝতে পেরেছো। কার পুরোপুরি কারেক্ট হয়েছে, কে কত স্কোর হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং পরবর্তী আরও কিছু ক্লাসেস আমি নিয়ে আসবো। এটা পরীক্ষা হয়ে গেল তোমাদের, কনস্টেবলের ক্লাস হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল ডাব্লিউপির, এবার তোমাদের কেপি কনস্টেবল হয়ে গেল, সামনে আরও কিছু পরীক্ষা আছে, গ্রুপ সিডি হয়তো তোমরা এবার প্রিপারেশন করবে, ক্লার্কশিপের পরীক্ষা আছে মেন্স, সেগুলো ভালো করে দাও। আমি টাইম টু টাইম যেটুকু আমার তরফ থেকে মনে হয় তোমাদের প্রোভাইড করে থাকবো। এরপরে কি ক্লাসেস বা কি ভিডিওস তোমাদের দিলে হেল্প হবে সেটা অবশ্যই কমেন্ট করে ভিডিও নিচে জানাবে, যে নেক্সট কী রকমের ক্লাস, কোন ক্লাসগুলো চাইছো, ম্যাথ রিলেটেড, রিজনিং রিলেটেড, যেগুলো আমি প্রোভাইড করতে পারি প্রোভাইড করবো। যদি ম্যাথস কমপ্লিট কোর্স আছে একটা এবং রিজনিংয়ের কমপ্লিট কোর্স আছে স্মার্ট ম্যাথস অ্যাপে, ফুললি একদম রেকর্ডেড কোর্স, সেটা যদি তোমরা শিখতে চাও একদম বেসিক থেকে শেষ অবধি, দেন ইউ ক্যান জয়েন দিস কোর্সেস। তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে স্মার্ট ম্যাথস অ্যাপে, ডাউনলোড করে তোমরা গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। কিছু ফ্রি কোর্সেস, কিছু ফ্রি ম্যাটেরিয়ালসও আছে, সেগুলো চেক আউট করতে পারো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, এই গোটা পিডিএফটা যা বোঝালাম, যা এটসেট্রা, সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে স্মার্ট ম্যাথসে শেয়ার করে দেবো, সেখান থেকে অ্যাজ আ কপি তোমরা রাখতে পারবে এগুলোকে। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।